কি হলো? এটুকু সময়ের মধ্যে সব তো ঠিকই ছিল। রাহাকে কিছু জিজ্ঞাসা করতে চাইলেও করে না, নিজেও উল্টো দিকে ফিরে ঘুমানোর চেষ্টা করে। সকালে আকাশের ঘুম ভাঙতেই নিত্যদিনের মতো হাত ছড়িয়ে রাহাকে খোঁজে চোখ বন্ধ রেখেই। হাতের নাগালে রাহাকে না পেয়ে চোখ খুলে তাকায়। বেড ফাঁকা পড়ে আছে, রাহা নেই। ওয়াশরুমের দিকে তাকায়, ডোর খোলা, ভেতরে লাইট অফ করা। শোয়া থেকে উঠে বসে, এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করার চেষ্টা করে। অলস ভঙ্গিতে দুই হাত দুদিকে মেলে দেয়। তারপর বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। রাহা শাশুড়ি মায়ের সাথে সাথে টুকটাক কাজ করছে, এটা সেটা ধুয়ে দিচ্ছে, এগিয়ে দিচ্ছে হাতের কাছে। যেটা রান্না শেষ হচ্ছে সেটা ডাইনিং টেবিলে গিয়ে রেখে আসছে। আজকে কোনো কাজে ঝামেলা করেনি। আজ ছুটির দিন, সবাই বাড়িতে আছে। নিঝুম এসেছে শ্বশুর বাড়ি থেকে। মিলা সন্ধ্যাকে খাইয়ে দিচ্ছে, ওদের পাশেই বসে মিলার সাথে কথা বলছে নিঝুম। রাহাকে বারবার ডাকছে ওর কাছে এসে বসার জন্য, কিন্তু রাহার মাথায় আজ কাজ করার ভূত চেপেছে। ডাকতে ডাকতে হয়রান হয়ে ডাকা বন্ধ করে দিয়েছে নিঝুম। এই রাহার মাথায় কখন কিসের ভূত চেপে বসে বোঝা মুশকিল। একবার রান্নার ভূত চাপে, আবার ঘর মোছার ভূত চাপে, তো আবার রান্নার শেখার ভূত চাপে। আকাশ রুম থেকে বের হতেই মুখোমুখি হয় বড় ভাইয়ের। দুজন একসাথে কথা বলতে বলতে নিচে নেমে আসে। অসীম এখনো নিজের রুমে নাক ডেকে ঘুমাচ্ছে। তার ঘুম দুপুরের আগে ছুটবে না ডাক দেওয়া পর্যন্ত। সমুদ্র গলা ছেড়ে মায়ের কাছে চা চায় দুজনের জন্য। অনন্যা শেখ সসপ্যানের বাকি চাটুকু আবার চুলায় বসায় গরম করার জন্য। রাহা দুটো কাপ নিয়ে আসে। অনন্যা শেখ কাপে চা ঢেলে চিনি দিয়ে নেড়ে রাহাকে বলে দিয়ে আসার জন্য। বিনা বাক্যে কাপ দুটো দিয়ে আসে। বিকেলে বাহির থেকে বাড়ি ফিরে আসে আকাশ। নীলে আর রাফি জোর করে ধরে নিয়ে গিয়েছিল। বিয়ে করার পর থেকে ব্যাটা ছুটির দিনেও বাইরে বের হয় না। সারা দিন রাত বইয়ের পেছনে শুধু ঘুরঘুর। তাই ধরে নিয়ে গিয়েছিল একটু সময় কাটানোর জন্য। আকাশ ড্রয়িং রুমে আসতেই দেখে ছোটরা সবাই উপস্থিত থাকলেও রাহা নেই। ভুরুকুচকে তাকিয়ে বলে, তোমরা সবাই এখানে, আমার ঝামেলা রানী কোথায়? অসীম বলে, দেখো গিয়ে তোমার ঝামেলা রানী কোথায় গিয়ে ঝামেলা পাকাচ্ছে। ভাই, তুই তোর বইয়ের নামটা কিন্তু সেই দিয়েছিস। একেবারে জামিলা রাহা থেকে ঝামেলা রানী। রাহার ব্যক্তিত্বের সাথে নামটা 100% মানানসই। উপস্থিত সবাই হো হো করে হেসে ওঠে। অসীম জোরে জোরে ডেকে বলে, ঝামেলা রানী কোথায় তুমি? তোমার রাজা এসেছে, দ্রুত আসো। পাশ থেকে নিজম অসীমের মাথায় গাঁটটা মেরে বলে, ভাবি হয় তোর, এভাবে ডাকছিস কেন? ঝামেলা রানী আমার থেকে 5 বছরের ছোট, ওকে আমি ভাবি ডাকতে পারবো না। তাহলে রাহা বলে ডাকবি। ঝামেলা রানী ডাকতেই বেশি ভালো লাগে। পাশ থেকে অসীমের চাচাতো ভাই সমুদ্র চাটি মারে অসীমের মাথায়। অসীম মাথায় হাত বোলাতে বোলাতে বলে, সমস্যা কি? এমন করে মারছ কেন সবাই? আকাশ কোনো কথা না বলে সিঁড়ির দিকে এগিয়ে যায়। কে জানে ওর ঝামেলা রানী কোথায় গিয়ে ঝামেলা পাকাচ্ছে। এর তো আবার ঝামেলা করা ছাড়া আর কোনো কাজ নেই। ওর কাজ একটাই, সেটা হলো ঝামেলা করা। তবে আজ সকাল থেকে একটাও ঝামেলা করেনি। আকাশ নিজের রুমে এসে দেখে রাহা আলমারির সব কাপড় নিচে ফেলে আবার ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখছে। এমন দৃশ্য দেখে আকাশের চোখ কপালে। ঝামেলা রানী ঝামেলা না করে কাজ করছে। কাল থেকে ঝামেলা রানীর কি হয়েছে? প্রয়োজনের তুলনায় কথা বলছে না, হাসছে না, কারোর সাথে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করছে না, কোনো ঝামেলাও করছে না, অসীমের সাথে মিলে বাদরামিও করছে না। একদম ম্যাচিউর মানুষের মতো আচরণ করছে, ঠিকঠাকভাবে সব কাজ করছে। একদিনের মধ্যে এত পরিবর্তন কিভাবে আসলো? আকাশ এগিয়ে যায় রাহার কাছে। রাহা দেখেও না দেখার ভান করে থাকে। ব্যস্ত সে জামা কাপড় ভাঁজ করতে। আকাশ গিয়ে হাঁটু গেড়ে বসে রাহার পাশে। রাহার হাত থেকে কাপড় নিয়ে রেখে দেয়। রাহা আবার হাতে নাই। তোমার কি হয়েছে রাহা? কি হবে? জামা ভাঁজ করতে করতে, কাল রাত থেকে কেমন অদ্ভুত আচরণ করছো? কথা বলছো না, হাসছো না, মন খারাপ? না। বাবার বাড়ি যেতে ইচ্ছে করছে? না। তাহলে কি হয়েছে? কিছু হয়নি। আকাশের একটু ভালো লাগে না রাহার এমন শান্ত স্বরের কথা বলা। যে রাহা সবসময় কথা বলার জন্য ছটফট করে, একটা কথার বিপরীতে 10টা কথা বলে, সেই রাহাই মেপে মেপে কথা বলছে। আকাশের মনটা কেমন দিশাহারা হয়ে ওঠে। রাহার হাত থেকে জামা কাপড় কেড়ে নিয়ে দূরে সরিয়ে রাখে। রাহাকে টেনে নিজের দিকে ফেরায়। 2 হাতের আগলে ধরে রাহার মুখ। রাহার চোখ মুখে কেমন বেদনার ছাপ ফুটে উঠেছে। অভিমানেরা ভিড় জমিয়ে রেখেছে 2 চোখে। আকাশ ব্যাকুল কণ্ঠে বলে, তোমার কি হয়েছে ঝামেলা রানী? আমি কোনো ভুল করেছি? তুই কিছু বলেছে? রাগ করেছ? বলো না কি হয়েছে তোমার। রাহা আকাশের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, কি হবে? কিছুই হয়নি, ছাড়া এগুলো আগে ভাঁজ করে নি। আকাশ ছাড়ে না রাহাকে, আর একটু শক্ত করে ধরে, রাগ করেছ আমার সাথে তাই না? গত কয়েকদিন ধরে তোমার কি ঠিক মতো আদর করিনি বলে অভিমান হয়েছে? না। সরি ঝামেলা রানী,
এমন ভুল আর জীবনে হবে না। দুনিয়ার সবকিছু বাদ সবার আগে আমার ঝামেলা রানী। ছাড়ো। আকাশ রাহাকে টেনে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নেয়। রাহার মাথায় চুমু খেয়ে বলে, অফিসের এত কাজের চাপ, বাড়িতে একটা প্যারা, সব মিলিয়ে ফ্রাস্ট্রেশনে ভুগছিলাম। সবকিছু কেমন অসহ্য লাগতো, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করতো না। তাই আমি তোমাকে দূরে দূরে রেখেছি যেন নিজের অজান্তে তোমাকে কষ্ট না দেই। আমি চাইনি তুমি আবার আমার রোশানলের শিকার হও। তাতে তোমার থেকে একটু দূরত্ব বজায় রেখেছিলাম। শুধু তোমার থেকে না, বাড়ির সকলের থেকে রেখেছিলাম। তুমি দেখেছ তো, তাই না? আমি রাগ করিনি। ছাড়ো এখন। তুমি রাগ না করলে অভিমান করেছ। সরি বলছি তো, আর জীবনও তোমার কাছ থেকে দূরত্ব বজায় রাখবো না। আমি বুঝতে পারছি আমি ভুল করেছি, চরম ভুল করেছি আমি। আমার একদম উচিত হয়নি আমার ঝামেলা রানীকে দূরে রাখার। এবার মতো মাফ করে দেওয়ার, জীবনও এমন কিছু করব না। তোমার এমন মুখ দেখে আমার ভালো লাগছে না ঝামেলা রানী। রাহার কান্না চলে আসে। আকাশের বুকে শরীরের ভর ছেড়ে দেয়। আকাশ শক্ত করে জড়িয়ে ধরে। আকাশ রাহার মাথায় আবার চুমু খায়, সরি বলে বারবার। তখনই আকাশের ফোন বেজে ওঠে কর্কশ শব্দে। রাহাকে এক হাতে বুকের সাথে চেপে ধরে অন্য হাত দিয়ে প্যান্টের পকেট থেকে ফোন বের করে। মুখের সামনে ফোন ধরতেই অপরিচিত একটা ফোন নাম্বার স্ক্রিনে ভেসে ওঠে। আকাশের চোয়াল শক্ত হয়। রাগে ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করে। কল রিসিভ করে কানে ধরে কোনো কিছু বলে না। অপর পাশ থেকে মেইলি কণ্ঠস্বর ভেসে আসে, হ্যালো আকাশ। আকাশ দাঁতে দাঁত চেপে বলে, এক কথা কতবার বললে আপনি বুঝতে পারবেন মিস নোভা? আপনাকে নিষেধ করেছি না আমাকে বারবার কল করে বিরক্ত করবেন না? তারপরও কেন বারবার কল করে বিরক্ত করেন? সোজা বাংলা কথা আপনি বুঝতে পারেন না নাকি? তুমি কেন আমাকে বুঝতে চাইছো না আকাশ? আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। তুমি কেন আমাকে বোঝার চেষ্টা করো না বলো তো? মুখ সামনে কথা বলুন মিস নোভা। এতদিন ধরে নিজেকে সামলেই রেখেছে আকাশ। প্লিজ অ্যাকসেপ্ট মি। আকাশ আগের মতো রেখে বলে, আপনাকে আগেই বলেছি আমি বিবাহিত। বারবার কল করে উত্ত্যক্ত করবেন না প্লিজ। তুমি মিথ্যা বলছো। আমি জানি তুমি ম্যারিড না। আকাশ রাগে ফেটে পড়ে দু চোখ বন্ধ করে নেয়। আকাশকে এত রেগে যেতে দেখে আকাশের মুখের দিকে তাকিয়ে বলে, কে কল করেছে? আকাশ ফোন স্পিকারে দেয়। তারপর বলে, একটা তার ছেঁড়া মাথা খারাপ পাগল অভদ্র অসভ্য নির্লজ্জ বেহায়া বেশরম ছ্যাঁচড়া মহিলা, যে কিনা বারবার কল করে একজন ছেলেকে উত্ত্যক্ত করে। 10টারও বেশি নাম্বার ব্লক করেছি, তারপরে অন্য নাম্বার দিয়ে কল করে। পুরো সিম কোম্পানি বোধহয় বাড়িতে তুলে নিয়ে গেছে অসভ্য মহিলা একটা। আকাশের মুখে এমন কথা শুনে ফোনের ওপাশে থাকা নোভা চুপ হয়ে যায়। আকাশ ওর সম্পর্কে এভাবে বলছে? একটু সময় চুপ থাকলে আবার বলে, আমি জানি আকাশ তুমি এসব মন থেকে বলছো না। খেকিয়ে ওঠা আকাশ, মন থেকে বলছি আমি। প্লিজ আকাশ এমন বলো না। আর একবারও কল করবেন না আমার নাম্বারে। গতকাল রাতে কল রিসিভ করে কথা বললেন না কেন? আর সারাদিন একটা বার কল রিসিভ করলেন, উল্টো ব্লক করে দিলে। আর এখন রিসিভ করে এভাবে কথা বলছো। তোমার সাথে কথা বলার জন্য যে আমার হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে আকাশ। গতকাল রাতে আমি কখন আপনার কল রিসিভ করলাম? কেন মনে নেই তোমার? রিসিভ করে তো কথা বললেন না। আমি একাই কত কথা বললাম, তুমি উত্তর দিলে না। তুমি আমার সাথে এমন করছো কেন আকাশ? আমি সত্যি তোমাকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা। কয়টার সময় কল করেছিস সেটা বল। 9টার পর। আকাশ রাহার মুখের দিকে তাকায়। বুঝতে বাকি নেই রাহা রাত থেকে এমন অদ্ভুত আচরণ কেন করছে। পানির মতো সব পরিষ্কার হয়ে যায়। রাহাকে একটু শক্ত করে চেপে ধরে বুকের মাঝে। তারপর রাগে ক্ষোভে ফুঁসে বলে ওঠে, ইউ ব্লাডি বিচ, তোকে সামনে পেলে এখনই খুন করতাম আমি। তুই কি বলেছিস আমার বউকে? কাল রাত থেকে আমার সাথে কথা বলছে না? তোকে সামনে পেলে এখনই জীবন্ত পুঁতে দিতাম। তোর জন্য আমার বউটা কষ্ট পাচ্ছে কাল রাত থেকে একা একা। তুমি নাটক করছো আমার সাথে, আমি জানি। শয়তান মহিলা, তোর মনে হচ্ছে আমি এখন নাটক করছি তোর সাথে? জোকের মতো লেগেছিস, পেছন ছাড়ছিস না। জীবনটা তেজপাতা বানিয়ে দিয়েছিস কয়েকদিনেই। তোর মতো নির্লজ্জ ছ্যাঁচড়া মহিলা আমি দুনিয়ার দুটো দেখিনি। তোর মাথায় মস্তিষ্ক বলতে আদৌ কিছু আছে নাকি পুরোটাই গোবরে ঠাসা? মাথার ঘিরু বলতে কিছুই নেই, তাই না? থাকলে তার এমন একটা ছেলের পেছনে লাগতিস না। কতটা বেয়া নির্লজ্জ ছ্যাঁচড়া হলে একটা মেয়ে একটা ছেলের পেছনে এমন আদা জল খেয়ে না লাগতে পারে? তোকে না দেখলে বুঝতেই পারতাম না। তোকে সামনে পেলে এখনই গুলি করতাম। তুমি যা ইচ্ছা তাই বলো, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। তুই মন থেকে বলো না এই কথাগুলো, আমি জানি। তোমার নামে কাল সকালে আমি মামলা করব। আমার বউকে কষ্ট দেওয়ার জন্য তোর নামে কেস করব। একটা ছেলেকে বারবার কল করে হ্যারেস করছিস। তোর সব অপরাধ মিলিয়ে কমপক্ষে 10 বছরের জেল হবে। এমন করছো কেন আকাশ? তোর সাথে আমার কোনো জন্মের শত্রুতা হয়েছে? কোন জন্মে আমি তোর পাকা ধানে মই দিয়েছিলাম, যার প্রতিশোধ নেওয়ার জন্য আমার পেছনে আঠার মতো লেগেছিস? আমি তোমাকে ভালোবাসি আকাশ। এখনো ভালোবাসি করছিস? আমার 1.5 বছরের অফিস জীবনে ফুল স্টপ পর্যন্ত ভুল হয়নি, আর সেদিন তোর জন্য আমার পুরো পেপারস ভুল হয়েছে।
বসের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তোকে তো আমি কিছুতেই ছাড়বো না। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার বউয়ের মাঝে দূরত্ব তৈরি হয়েছে। শুধু বউয়ের সাথে না, বাড়ির সকলের সাথে। তোকে তো আমি সত্যি সত্যি পুলিশে দেব। অফিসে, বাড়িতে কোথাও তোর জন্য শান্তি পাই না আমি। তোর নামে তো সত্যি সত্যি কেস করবো আমি। রাহা বুঝতে পারে না কিছু। দুজনের কথা শুনে আর ফ্যালফ্যাল করে আকাশের রাগে লাল হওয়া যাও মুখের দিকে তাকায়। আকাশ। আকাশ থামিয়ে দেয় নোভাকে। আর একবার আমার ফোনে কল করলে ফোনের ভেতর ঢুকে তোকে মারবো আমি। ফোন লাইন বিচ্ছিন্ন করে নাম্বারটা ব্লক করে দেয়। অনেক বকাবকি করে নোভাকে। এই মেয়ের মতো মেয়ে দ্বিতীয়টা দেখেনি আল্লাহর দুনিয়ায়। ইচ্ছে করছে ফোনের ভেতর ঢুকে ওটাকে পানিতে চুবাতে, কাচ চিবিয়ে খেতে, জীবন তো পুঁতে দিতে। একটা মেয়ে কতটা নির্লজ্জ ছ্যাঁচড়া হলে এমন করে জানানি আকাশের। ফোনটা ছুঁড়ে দেয় বেডের উপর। 2 হাতে আগলে রাখে রাহার মুখ। ওই শয়তান ফালতু মহিলা কাল রাতে কল করে কি বলেছে তোমাকে? রাহা বলতে পারে না কিছু, ফ্যাচ ফ্যাচ করে কেঁদে দেয়। আকাশ জড়িয়ে ধরে রাহার মাথায় পিঠ বুলিয়ে দেয়। কাঁদছ কেন? কি হয়েছে? অনেকটা সময় কাঁদার পর রাহা শান্ত হয়। রাহা যতক্ষণ কেঁদেছে আকাশ ততক্ষণ রাহাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল বুকের মাঝে। রাহার কান্না বন্ধ হলে রাহার মুখ বুক থেকে তুলে ধরে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে উঠেছে। নিজের হাতে রাহার চোখের পানি মুছে দেয়। তারপর সারা মুখ অজস্র চুমু খায়। 2 হাতে আগলে ধরে রাহার মুখ। রাহার চোখে চোখ রেখে বলে, পাগল মেয়ে, এভাবে কেউ কাঁদে? চোখ মুখের বেহাল দশা করে ফেলেছ। কাল ফোন করেই ওই অসভ্য তোর মেয়েটাকে কি বলেছিলে? রাহা নোভার কথাগুলো মনে করে আবার ফুপিয়ে ওঠে। মুখ দিয়ে কথা না বেরিয়ে কান্না বেরিয়ে আসে আবারও। আকাশ আবার জড়িয়ে ধরে রাহাকে। মাথায় চুমু খেয়ে পিঠে হাত বুলিয়ে বলে, থাক, বলতে হবে না। বারবার এমন কান্না করছো কেন? তোমার আকাশ তোমার আছে, তোমারই থাকবে। তুমি আমার লাইফে আসার আগেও কোনো মেয়ে ছিল না, তুমি আসার পরেও নেই, আর আসবেও না। তুমি আমার লাইফের এক এবং অদ্বিতীয় নারী। আমি আমার মা বোনের পরে যদি কোনো নারীকে নিজের থেকে বেশি ভালোবেসে থাকি সেটা তুমি। আমি আমার ঝামেলা রানীকে অনেক ভালোবাসি। আমার ঝামেলা রানী কান্না করলে আমার একটুও ভালো লাগে না, খুব কষ্ট হয়। তুমি ওই ফালতু তোর অসভ্য মহিলার কথা শুনে আমাকে জিজ্ঞাসা করতে পারতে কি ওই মহিলা, তার সাথে আমার কিসের সম্পর্ক? জিজ্ঞাসা করার অধিকার তোমার আছে তো নাকি? জিজ্ঞাসা করনি কেন? জিজ্ঞাসা করলে তো তোমাকে এত কষ্ট পেতে হতো না, রাতেই সব ক্লিয়ার হয়ে যেত। ওই তোর অসভ্য মহিলাটা অফিস জয়েন করার পর থেকে আমার পেছনে লেগেছে জোকের মতো। প্রথম দিনেই বলে দিয়েছে আমি ম্যারিড, কিন্তু সে বিশ্বাস করতে নারাজ। কার কাছ থেকে যেন আমার নাম্বার জোগাড় করেছে। অফিসে, বাড়িতে, সব জায়গায় জ্বালিয়ে মারছে অসভ্য নির্লজ্জ ছ্যাঁচড়া মহিলাটা। আমি তোমাকেই ভালোবাসি, তোমারই থাকবো সারা জীবন। আমার ঝামেলা রানী, আমার সব, আমার দুনিয়া। কান্না বন্ধ করে এখন ঝামেলা রানী, এত কাঁদলে মাথা ব্যথা করবে। রাহা আকাশের বুক থেকে মুখ তুলে আকাশের মুখের দিকে তাকায়। এখনো হিচকি উঠছে। হিচকি তুলে তুলে বলে, তুমি কিন্তু কোনোদিন আমাকে ছেড়ে দেবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু মরে যাব তোমাকে ছাড়া। কাল থেকে আমার কষ্ট হচ্ছিল, ছাড়বো না তো। তোমাকে ছেড়ে আমি কিভাবে থাকবো বলো? তুমি তোমার সব। ঝামেলা রানীকে ছাড়া তো আকাশ নিজেই মরে যাবে। আকাশে ভালো থাকায় মেডিসিনই তো ঝামেলা রানী। ঝামেলা রানীকে ছাড়া আকাশ বাঁচবে কিভাবে? কোনোদিন কিন্তু আমার থেকে দূরে যাবে না তুমি, কোনো দিনও যাব না। একটু দূরে গিয়ে শিক্ষা হয়ে গেছে। দুনিয়ার সবকিছু জলে ভেসে যাক, আমার ঝামেলা রানী সবকিছুর আগে আমার কাছে ইম্পর্টেন্ট। ওই মহিলা খুবই খারাপ, তোমাকে জান বলে ডেকেছিল। ওই বজ্জাত মহিলা জিব্বা আগামীকাল অফিসে গিয়েই ছিঁড়ে ফেলবো আমি। একটা চর খেয়ে শিক্ষা হয়নি, ওটাকে ভালোভাবে শিক্ষা দিতে হবে। রাহা তখন আস্তে আস্তে ফোপাচ্ছে। নোভার বলা রাতের কথাগুলো মনে হতেই কান্নার বেগ বাড়ছে একটু একটু করে। আকাশ রাহার চোখের দিকে তাকিয়ে বলে, বুঝেছি তোমার কান্না বন্ধ করার জন্য এখন ভিটামিন এল কে দিতে হবে, তাই না? বলে রাহার ওষ্ঠদয় চেপে ধরে নিজের ওষ্ঠদয় দ্বারা। অনেকটা সময় পেরিয়ে যায়। আকাশ ছেড়ে দেয় রাহাকে। রাহার কান্না, হিচকি, ফোপানো সব বন্ধ হয়ে গেছে। আকাশ ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, ভিটামিন এল কে দেখি কাজে দিয়েছে। নাও, ইটস ইয়োর টার্ন ঝামেলা রানী। পারবো না। পারবো না বললে তো হবে না, পারতেই হবে তোমাকে। কয়েকদিনেরটা জমা হয়ে গেছে, সেগুলো পরিশোধ করো এখন। তোমার পাওনা পরিশোধ করেছি কিন্তু আমি, এখন তোমার পালা। বলেই রাহাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। মুখ বাড়িতে বলে, শুরু করো, সময় কিন্তু কম। রাহা আকাশের গালে কপালে ছোট ছোট আলতো করে চুমু খেতে শুরু করে। 1 মিনিট অতিবাহিত হওয়ার পর আকাশ আবার রাহার ওষ্ঠদয় চেপে ধরে নিজের ওষ্ঠদয় দ্বারা। নিজের পড়া শেষ করে ব্যাগ রুমে রাখতে আসে রাহা। রুমে এসে দেখে আকাশ রুমে নেই। ব্যাগ রেখে ওয়াশরুমে প্রবেশ করে। সোফায় বসে আছে সবাই, কিন্তু এখনো রাহার দেখা নেই। খাবার খাবে রাহার জন্য অপেক্ষা করছে সবাই। অন্না শেখ আর সাইমা শেখ খাবার বাড়তে সোফা ছেড়ে উঠে চলে যায়।
যাওয়ার আগে অসীমকে বলে রাহাকে ডেকে নিয়ে আসার জন্য। অসীম সিঁড়ির দিকে তাকিয়ে গলা ছেড়ে ডেকে ওঠে, ঝামেলা রানী, তাড়াতাড়ি খাবার খেতে আসো। অন্য পাশে বসে থাকা আমজাদ শেখ তেতে উঠে বলেন, তোকে বলেছি না এই নামে রাহাকে ডাকবি না, তারপরে ডাকছিস কেন? ডাকলে সমস্যা কি? আমি আবার ডাকবো। ঝামেলা রানী, খাবার খেতে আসো। আমজাদ শেখ বসা থেকে উঠে দাঁড়ায়, তেরে আসে অসীমের দিকে। অসীম সোফা থেকে উঠে দৌড় শুরু করে দেয়। দৌড়াতে দৌড়াতে আরো কয়েকবার জোরে জোরে ঝামেলা রানী বলে ডাকে। আমজাদ শেখও পেছন পেছন দৌড়াতে দৌড়াতে বকাবকি করতে থাকে। সোফায় বসে থাকা সকলে উপভোগ করছে সেই দৃশ্য। এই যেন টম অ্যান্ড জেরি রেসিং হচ্ছে। এর আগেও বহুবার আমজাদ শেখ অসীমকে নিষেধ করেছে রাহাকে ঝামেলা রানী বলে না ডাকতে। অনেকবার দৌড়ানিও দিয়েছে, কিন্তু অসীম তো অসীমই, সে ঝামেলা রানী ছাড়া ডাকেই না। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে ওঠেন আমজাদ শেখ। দাঁড়িয়ে যায় সোফার সামনে এসে। সোফার পেছনে দাঁড়িয়ে আছে অসীম। আজকে শুধু তোকে ধরতে পারি, তারপর তোর খবর আছে। ধরতে না পারলে না খবর করবে তোকে তো আজকে বলে আশেপাশে কিছু খোঁজে, কিছুই পায় না। রাহা তোর বড় ভাইয়ের বউ, তোর ভাবি হয়, তারপরে এভাবে সম্বোধন করিস কেন? ভাইয়া যে ডাকে, ভাইয়ের বউ তাই ভাইয়া ডাকে, তুই কেন ডাকবি? আমার ভাইয়ের বউ মানে আমার ভাবি, আমি যা খুশি ডাকবো, তাই তোমার সমস্যা কোথায়? আমজাদ শেখ রেগে ফেটে পড়েন। এই ছেলে জীবনেও শুধরাবে না। তুই শুধু আমার হাতের নাগালে আয়, তারপর বোঝাচ্ছি আমার সমস্যা কোথায়। হরিণকে দেখেছ কখনো নিজের ইচ্ছায় সিংহের সামনে যেতে? আমজাদ শেখ অসীমকে মারার জন্য আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে শুরু করে। এই ছেলেকে দৌড়ে জীবনও ধরা যাবে না। কিছু না পেয়ে সোফা থেকে কুশন তুলে নিয়ে ছুড়ে দেয় অসীমের গায়ে, কিন্তু অসীম সেটা ক্যাচ ধরে নেয়। একজন কিপারের লক্ষ্য কখনোই ভুল হয় না। ছেলে শুধু তুই আমার কাছে আয়, তোকে আজ আস্ত চিবে খাবো আমি। আল্লাহ আব্বা, তুমি কি উপজাতিদের খাতে নাম লিখেছ নাকি? একটু চুপ হয়ে আবার বলে, আমার এই বড় করতে এত বছর তোমার অনেক টাকা খরচ হয়ে গেছে, এখন যদি খেয়ে ফেলো তাহলে তোমার সব টাকা তো গুয়ের ট্যাঙ্কিতে যাবে। অসীমের এমন কথা শুনে আমজাদ শেখ বেলুনের মতো ফুলতে শুরু করে। একটু পরেই যেন বোমের মতো ব্লাস্ট হয়ে যাবে। হুঙ্কার দিয়ে বলে, দূর হ আমার চোখের সামনে থেকে। কোথায় যাবো? জাহান্নামে যা, ওখানে অনেক গরম। আমজাদ শেখ সোফায় বসে থাকা বড় ভাই আর দুই ছেলের দিকে তাকায়, ওকে সরা আমার চোখের সামনে থেকে। এর মধ্যে আবার রাহা নিচে নেমে আসে। রাহার পায়ের শব্দ পেয়ে অসীম সেদিকে তাকায়। এই সুযোগে সদ্ব্যবহার করতে আমজাদ শেখ অসীমের দিকে এগিয়ে যায়। ধরতে পারলে আজকে খবর আছে। লাইটের আলোয় আমজাদ শেখের ছায়া পড়ে অসীমের সামনে। ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকিয়ে দেখে আর 2 হাত দূরত্ব আছে। দে দৌড়, এক দৌড়ে গিয়ে রাহার পেছনে। রাহাকে সামনে রেখে নিজের পেছনে দাঁড়ায় রাহাকে ঢাল বানিয়ে। তারপর বলে, বইন্না বাঁচাও তোমার শ্বশুরের হাত থেকে, তোমার শ্বশুর উপজাতিদের খাতায় নাম লিখিয়েছে। আমজাদ শেখ দাঁড়িয়ে যায়। অসীমের দিকে তাকিয়ে বলে, আজকের পর থেকে এই নামে সম্বোধন করবি বইনা বলে। ঝামেলা রানী, তোমার শ্বশুর বলল আমাকে নাকি আস্ত কাঁচা চিবিয়ে খাবে। আমজাদ শেখের রাগ যতটুকু কমেছিল তার থেকে অনেক বেশি বেড়ে যায়। তেরে যায় আবার অসীমের দিকে। ধরার চেষ্টা করলে অসীম রাহাকে সামনে রেখে গোল গোল ঘুরতে শুরু করে। আমজাদ শেখ ধরতে পারে না। শেষমেশ আমজাদ শেখ খামচে ধরে অসীমের চুল। অসীম রাহাকে ছেড়ে নিজের চুল ছাড়ানোর জন্য ছটফট শুরু করে। অবস্থা বেগতিক দেখে সোফা থেকে উঠে সবাই এগিয়ে আসে দুজনের কাছে। রাহা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বুঝতে পারছে না কিছুই। কি হচ্ছে, এরা বাব্বাটা এমন করছে কেন? সবাই আমজাদ শেখ আর অসীমকে আলাদা করার চেষ্টা করে, কিন্তু আমজাদ শেখ ছাড়ে না। চুল ছেড়ে টি শার্ট খামচে ধরে আবার। আরো ডাকবি ঝামেলা রানী বলে? অসীম দুদিকে মাথা নাড়ায়, ডাকবে না। তাহলে আমার সাথে সাথে বল, কি বলবো? বল, আমি আমি আর কোনোদিন ঝামেলা রানী বলে বলে ডাকবো না না, আমি আর কোনোদিন ঝামেলা রানী বলে ডাকবো না। আমি সারা জীবন ঝামেলা রানী বলে ডাকবো। কেমনটা লাগে? আমজাদ শেখের রাগ আকাশচুম্বী। রাগে তার ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করে। আবার হাত উঁচু করে অসীমকে চড় দেওয়ার জন্য, কিন্তু এত আদরের ছেলেকে চড় দিতে পারে না। থেমে যায় তার হাত। ছোট থেকে এই ছেলেটাকে এত আদরে বড় করেছে, সেই ছেলের গায়ে কিভাবে আঘাত করবে সে? অতি আদরে আদরে বাদুর তৈরি হয়েছিস, তোমরাই তৈরি করেছ, আমি তো নিজে থেকে হইনি। তুই কোনোদিন ভালো হবি না। খারাপ ছিলাম কবে? আজ থেকে রাহাকে ভাবি বলে ডাকবি। অসীম আমজাদ শেখের হাত থেকে নিজেকে মুক্ত করে নিয়ে অন্যদিকে যেতে যেতে সুর ধরে গান গাইতে গাইতে বলে, পারবো না আমি ভাবি ডাকতে তাকে, কোনোদিন পারবো না তাকে বইনা বলেও ডাকতে। আমি সারা জীবন আমি ডাকবো তাকে ঝামেলা রানী বলে। লা 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 লা। অসীমের গান শুনে আমজাদ শেখ আবার দৌড়ে যায় ওকে ধরার জন্য। অসীম নিজেও জোরসে দৌড় শুরু করে। অসীমকে ধরা এত সহজ নাকি? দৌড়ে হাঁপিয়ে ওঠে, সোফায় বসে পড়েন। অসীম আমজাদ শেখের থেকে 10 হাত দূরত্ব রেখে দাঁড়ায়। আমজাদ শেখের কাছে এসে সবাই দাঁড়ায়, বাড়ির সবাই। আমজাদ শেখ নিজেকে স্বাভাবিক করার জন্য জোরে জোরে শ্বাস নেন চোখ বন্ধ করে। তারপর তাকে অসীমের দিকে।
তুই হয়েছিস কার মতো? আকাশ তোর বড় ভাই, ও তো তোর মতো হয়নি। আমার বড় ভাই হচ্ছে তোমার বড় ভাইয়ের মতো, আর ভাইয়ের ছোট ভাই হয়েছে তোমার বড় ভাইয়ের ছোট ভাইয়ের মতো, বুঝতে পেরেছ? বাড়ির সব অসীমের ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা বুঝতে পেরে হাসে। আমজাদ শেখ ভয়ঙ্করভাবে তাকায় ছেলের দিকে। এই ছেলেকে কিনা তিনি এত ভালোবেসেছিলেন। ছোটবেলায় ছেলে চাঞ্চল্য স্বভাব তাকে মুগ্ধ করত। কে জানে সে ছেলেই বড় হয়ে তার পিঠে ছুরি বসাবে। জানতে পারলে ছোটবেলাতেই তাকে উদ্যম মাধ্যম দিয়ে সোজা করে ফেলতেন। আজলান শেখ বলেন, অসীম একদম ঠিক কথা বলেছে। ও তো তোর স্বভাবই পেয়েছে। যেখানে আকাশ আর অসীম ঝগড়া খোঁচা মারামারি ধরাধরি করবে, সেখানে তুই বাপ হয়ে সারাদিন ছেলের পেছনে লেগে থাকিস শত্রুর মতো। যেমন বাপ তার তেমন ছেলে। আমজাদ শেখ বড় ভাইয়ের দিকে তাকায়। তার ভাইটাও ছেলের পক্ষ নিয়ে কথা বলছে। নিশ্চুপ নীরবতা। এতক্ষণের মারামারি হানাহানি ধরাধরি শেষ। অনন্যা শেখ সকলকে উদ্দেশ্য করে বলেন, সকলেই খাবার খেতে আসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আমজাদ শেখ জেদ ধরে বলেন, খাবো না আমি। জেদ না দেখিয়ে খেতে আসো, বলেছি তো খাবে না। মাঝখান থেকে অসীম বলে ওঠে, জামাল সাহেবের নাতি পরে খাবে, আগে আমি খেয়ে নেই। বলা তো যায় না খেতে বসে আবার আমার প্লেট ছিনে নিতে পারে। সকলেই ঠোঁট চেপে হাসে। অসীম যে ইচ্ছে করে এমন করে সেটা সবাই খুব ভালো করেই জানে। আমজাদ শেখ যেমন কথায় কথায় ওকে ধমক দেয়, ঠিক তার প্রতিশোধ নেয়ার জন্য অসীম ইচ্ছে করেই ওর বাবাকে রাগায়। আমজাদ শেখ যতই রেগে যাক না কেন, ধমকা ধমকিতেই সীমাবদ্ধ থাকে, তখনই প্রহার করেন না। তাই অসীম তাকে ভয় পেলেও তত বেশি ভয় পায় না। ছোট ছেলে হওয়ার সকলের আদরের। বাড়ির বড়রা কেউ কখনো অসীমের গায়ে টোকা পর্যন্ত দেয়নি। কিন্তু খুনসুটির সময় বড় দুই ভাই আর বোনের হাতে মাঝে মধ্যে কিল চড় খায়, তবে তারাও কখনো জোরে আঘাত করে না। সবকিছুর সমাপ্তি টেনে ডাইনিং টেবিলের কাছে এসে এগিয়ে যায় সবাই। অসীম বড় দুই ভাইয়ের মাঝখানে বসে। কে জানে আমজাদ শেখ আবার যদি ওর চুল টানতে আসে, তাহলে ভাই দুজনেই ওকে বাঁচিয়ে নেবে। ও শুধু এখন আরামসে খাবে, দৌড়াদৌড়ি করে বেশ খিদে পেয়ে গেছে। সকালে আকাশ অফিসে এসে নোভাকে বকাবকি শুরু করে দেয়। যেই সে বকাবকি না, হাই লেভেলের বকাবকি। আকাশের তাণ্ডবে অফিসের সবাই জড়ো হয়ে ওদের দুজনকে ঘিরে। শান্ত চুপচাপ শান্তিপ্রিয় মানুষ আকাশ, প্রয়োজনের বাইরে টু শব্দ করে না কখনো, কারোর সাথে কখনো তর্কে জড়ায় না। অফিসে এসে কাজ শেষ করে আবার বাড়ি ফিরে যায়। কাজের বাইরে আকাশ কিছুই বোঝে না। কোনো ছেলের সাথে আজ পর্যন্ত তর্কাতর্কি অথবা বিতর্ক হয়নি। সে আকাশ কিনা একটা মেয়েকে এভাবে বকছে। বকাবকির এক পর্যায়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। নীলয় আকাশের সাথে এক অফিসে জব করে, রাফির অন্য অফিসে জব হয়েছে। নীলয় আকাশকে ছোটবেলা থেকেই চেনে। আকাশ কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলেনি, সবসময় মেয়েদের এড়িয়ে চলত। সেই আকাশ কিনা একটা মেয়ের সাথে এভাবে ঝগড়া করছে। নোভা অফিসে জয়েন করেছে 1 মাসও হয়নি, সেই মেয়ের সাথে আকাশ এভাবে ঝগড়া করছে, আদৌ কি বিশ্বাসযোগ্য? সকলেই শান্ত আকাশের অশান্ত রূপ দেখে বাক্যহারা হয়ে তাকিয়ে আছে। এ যেন ঘুমন্ত সিংহ জেগে উঠেছে। শান্ত মানুষ অশান্ত হলে ঠিক কেমন হয় তা আকাশকে দেখে বোঝা যাচ্ছে। অফিসে সিইও এসে এমন অবস্থা দেখে দ্রুত এগিয়ে যায় দুজনের কাছে। আকাশের রাগে লাল চোখ মুখ দেখেই বুঝতে পারে বড়সড় কোনো ঝামেলা হয়েছে। তবুও নিজের গাম্ভীর্যতা বজায় রেখে বলে, মিস্টার আকাশ, কি হয়েছে? আপনি মিস নোভার সাথে এমন বিহেভ করছেন কেন? আকাশ মুখ বন্ধ করে সিইওর দিকে তাকায়। নোভা ইনোসেন্ট ফেস করে কুমিরের কান্না কেঁদে বলে, দেখুন না স্যার, মিস্টার আকাশ অফিসে এসে আমার সাথে কেমন বিহেভ করছে। আকাশ গলা ফাটিয়ে চিৎকার করে নোভাকে ধমকে ওঠে। উপস্থিত সকলে কেঁপে ওঠে আকাশের চিৎকারে। নোভা তো ভয় চোখ মুখ শুকিয়ে শেষ। শান্ত আকাশের এমন রূপ দেখে ওর মনে ভয় ঢুকে গেছে। আকাশ মাথা ঠান্ডা করে ওর সাথে কি হয়েছে এই নোভা সব বলে। নোভা সাপটে না করে দেয়, এসবেই কিছুই করেনি। আকাশ মিথ্যা বলছে। আকাশ নোভার দিকে তাকিয়ে মুচখেসে বলে, তুই আমাকে এখনো চিনিসনি স্যাসরা মহিলা। আমি আন্দাজ করেছিলাম এমন কিছু হবে, তাই সব প্রমাণ রেখে দিয়েছি। বলি পকেট থেকে ফোন বের করে অডিও রেকর্ডিং চালু করে, যেখানে নোভার বলা প্রত্যেকটা কথা স্পষ্ট বোঝা যাচ্ছে। কণ্ঠস্বর নোভার, সেটাতেও সবাই শিওর। গত পরশু অফিসের কাজ শেষ করে ওয়াশরুমে যাচ্ছিলাম আমি, কিন্তু এই ফালতু স্যাচরা মহিলা হঠাৎ করে কোথা থেকে এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরেছিল। রাগে চর মেরে শাসিয়েও ছিলাম, কিন্তু নির্লজ্জ ছ্যাচরা মহিলার লজ্জা থাকলে তো। নোভা রেগে আকাশের দিকে তাকিয়ে থাকে। এই অফিসে জয়েন করার পর অফিসের প্রায় সব স্টাফ নোভার আকর্ষণীয় ফিগার আবেদনময় রূপে মাতাল হয়ে তাকিয়ে থাকে, যাতে করে নোভার বিশেষ কেউ মনে হতো। সকলের নজর কাড়ার জন্য নিজেকে তৈরি করতো সেভাবেই। হাতে গোনা কয়েকজন খুব একটা তাকাতো না নোভার দিকে, তাদের মধ্যে আকাশ ছিল অন্যতম। আকাশ কখনোই চোখ তুলে তাকায়নি নোভার দিকে। আকাশের অ্যাটিটিউড, ওর ব্যক্তিত্ব সবকিছু নোভার নজর কাড়ে। সে সাথে মনে যে চাপে আকাশকে নিজের রূপের জালে ফেলবে।
আকাশকে নিজের প্রতি আকর্ষিত করার জন্য অনেক কিছু করে, কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি। তারপর থেকে নিজেই আকবারি আকাশের সাথে কথা বলতে শুরু করে, ফোনে কল করতে শুরু করে। আকাশ নোভার ইন্টেনশন বুঝতে পেরে আগেই বলে দেয় ও ম্যারিড। আকাশ সকলের মাঝখান থেকে বেরিয়ে নিজের ডেস্কের দিকে এগিয়ে যায়। এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো কাজ নেই। এই মেয়ের ছায়াও দেখতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছিল ঠাটিয়ে কয়েকটা চর বসাতে, কিন্তু এই নোংরা ডাস্টবিন ছুঁতেও ঘেন্না হচ্ছে। সিইও নোভাকে বহিষ্কার করে। এরকম স্টাফের প্রয়োজন নেই। শুধু মেধা ভালো থাকলেই হবে না, সাথে চরিত্রটাও ভালো করতে হবে। একজন বিবাহিত পুরুষ কিনা একটা মেয়ের কাছে এতদিন ধরে উত্ত্যক্ত হয়ে আসছিল, ভাবলে অবাক লাগে। অসীম রাহাকে ঝামেলা রানী বলে ডাকতে ডাকতে আকাশের রুমের দিকে এগিয়ে আসছে। রাহা তখন ড্রেসিং টেবিলটা গুছিয়ে রাখছিল। অসীমের ডাক শুনে ডোরের দিকে তাকিয়ে থাকে। এখন 3টার বেশি বাজে। আজকে ছুটির দিন। দুপুরে খাবার খেয়ে আকাশ রাহাকে চেপে ধরে শুয়েছিল ঘুমানোর জন্য। আকাশ ঘুমিয়ে গেলেও রাহার ঘুম আসে না। আকাশের বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিয়ে উঠে এসেছে। বসে বসে ভালো লাগছিল না, তাই ড্রেসিং টেবিলটা গুছিয়ে রাখছিল। ডোরের দিক থেকে চোখ সরিয়ে বেডের দিকে তাকায়। চাদর দিয়ে কোমর অব্দি ঢেকে চিত হয়ে ঘুমিয়ে আছে আকাশ। অসীমের এই ডাকাডাকিতে না আবার ঘুম ভেঙে যায়। অসীমের রুমের সামনে দাঁড়িয়ে ভেতরে উকি দেয়। রাহাকে দেখতে না পেয়ে মাথা ঢুকিয়ে দেয় ভেতরে। বেডের দিকে তাকিয়ে দেখে ভায়া ঘুমিয়ে আছে, রাহা নেই। রুমের আশেপাশে নজর বোলাতেই দেখে রাহা ড্রেসিং টেবিলের সামনে হাঁটুতে ভর করে বসে আছে। অসীম ভেতর প্রবেশ করে, এসে দাঁড়ায় রাহার পাশে। কখন থেকে ডাকছি, সারা দিচ্ছিস না কেন? তোমার ভাইয়া তো ঘুমিয়ে আছে, সারাদিন ও যদি উঠে যায় তাই? ওরে ঝামেলা রানী রে, আমি এত জোরে জোরে ডাকছি সেটাকে উঠবে না, আর তুমি একটু সারা দিনে উঠে যাবে? ডাকছিলে কেন? তোমার জন্য আইসক্রিম ফ্রিজে রেখেছি, খেয়ে নিও। আপুরটা আপু নিয়েছে, তুমি খাবে না? খেয়েছি। আমার জন্য কয়টা রেখেছ? একটা। না গাল ফেলে বলে তোমাকে বলেছি না আমার জন্য 2টো করে নিয়ে আসতে? দোকানে আর ছিল না তো? অন্য দোকানে তো ছিল। না ছিল না। মিথ্যা কথা, সত্যি কথা বলছি। রাহা ফুলানো গাল ফুলিয়ে রেখে ড্রেসিং টেবিলের ড্রয়ারে মেকআপ প্রোডাক্টগুলো তুলে রাখতে শুরু করে। অসীম মুচকে হাসে। আইসক্রিম 2টোই রেখেছে রাহার জন্য। ও জানে একটা আইসক্রিম খেয়ে রাহার মন ভরবে না, ও 2টোই লাগবে। অসীম নিচু হয়ে রাহার ফুলে রাখা 2 গাল চাপ দেয়। সাথে সাথেই মুখের ভেতরের হাওয়া বেরিয়ে যায় ফুস করে। অসীম হেসে ওঠে, সাথে রাহাও হাসে। অসীম রাহার লিপস্টিক আর আইলাইনার হাতে নিয়ে ঘুরে ফিরে দেখে বলে, ঝামেলা রানী, তুমি তো কখনো সাজো না? মাঝে মধ্যে তো সাজতে পারো নাকি? আমার সাজতে ভালো লাগে না, আর আমি সাজতেও পারি না। আসো, আমি তোমাকে সাজিয়ে দিই আজকে। তুমি সাজাতে পারো? পারি না, তবে চেষ্টা করলে অবশ্যই পারবো। আসো, আমার দিকে ঘুরে বসো, আমি সাজিয়ে দিচ্ছি। রাহা তড়িঘড়ি করে বলে, জীবনেও না, আমি ভূত সাজাতে চাই না, তুমি নিজেই সাজো। আরে আমি তো ছেলে মানুষ, আর ছেলে মানুষ মেকআপ করে নাকি? তুমি আমার দিকে ঘুরো আগে। জীবনেও না। একটু সাজাবো, বেশি না। ভালো না হলে ধুয়ে নিও পরে। না না, তাও না, আমি সাজবো না। আমার ভেতরের মেকআপ আর্টিস্ট জেগে উঠেছে, সে এখন তোমাকে সাজিয়ে তবেই ঘুমাবে। আবার ঘুমের কথা শুনে রাহা আকাশের দিকে তাকায়। রাহার চোখ অনুসরণ করে অসীমও তাকায়। ঘুমন্ত ভাইকে দেখি অসীমের শয়তানি মাথায় বদমাইশ একটা বুদ্ধি আসে। ভাইয়ের দিক থেকে চোখ সরিয়ে রাহার দিকে তাকায়। দাঁত কিলিয়ে হেসে বলে, চলো তাহলে ভাইয়াকে মেকআপ করিয়ে দিই। একদম না, ঘুম থেকে উঠে দুজনকে গাছের সাথে বেঁধে রাখবে। আরে ভয় পাচ্ছ কেন? কিছু বলবে না, ভয় পাওয়ার কিছু নেই। না বকবে না। ভাই উল্টো খুশি হবে এত সুন্দর সাজ দেখে। সত্যি বকবে না তো? না, যদি বকে তাহলে তোমার ভাগের সব বকা আমি খেয়ে নেব। সত্যি তো? একদম। এখন মেকআপ করতে কি কি লাগে সেসব নিয়ে আসো, বলেই বেডের দিকে এগিয়ে যায়। রাহা মেকআপের প্রয়োজনীয় সবকিছু নিয়ে বেডে চলে আসে। দুজন বসে আকাশের 2 পাশে। অসীম ফিসফিস করে বলে, প্রথমে কোনটা দিতে হয়? রাহাও ফিসফিস করে বলে, প্রথমে মনে হয় ফাউন্ডেশন দিতে হবে, ওটা দাও। অসীম ফাউন্ডেশন নিয়ে অনেকখানি আকাশের 2 গালে মাখায়। অতিরিক্ত ফাউন্ডেশনের কারণে আকাশের 2 ভ্রু কুঁচকে যায়। মুখে ছোঁয়া পেয়ে এদিক ওদিক মাথা নাড়ায়। এখন কোনটা? লুজ পাউডার দাও। ওটা? এটা আমি লাগাবো। আচ্ছা লাগাও। রাহা পাউডার দিয়ে পুরো মুখ সাদা বানিয়ে দেয়। তারপর আরো যা যা লাগে সবকিছু দিয়ে দেয়। দুজনে সাজানো শেষ করে সব গুছিয়ে রেখে আলগোছে রুম থেকে বেরিয়ে যায়। আসরের পর আকাশের ফোন বেজে উঠলে ঘুম ভেঙে যায়। ফোন হাতে নিয়ে নাম্বারটা দেখেই রিসিভ করে কানে ধরে। উপর পাশ থেকে ভেসে আসে রাফির গলার স্বর, কি করছিস তুই? ঘুমিয়েছিলাম। এখন কোন টাইমের ঘুম? দুপুরে ঘুমিয়েছিলাম। বল কি বলবি? নিচে আয়। নিচে কেন? দরকার আছে, তুই আয়। আমি আর নিলয় ড্রয়িং রুমে বসে আছি। ফ্রেশ হয়ে আসছি 10 মিনিট পর। এক্ষুনি আসবি তুই, ফ্রেশ পরে হবি। খুব আর্জেন্ট, তাড়াতাড়ি আয় ভাই। আসছি বলি ফোন রেখে চোখ খুলে তাকাই। তারপর বেড থেকে নেমে সোজা এগিয়ে যায় ডোরের দিকে। আকাশ নিচে নেমে আসতেই ড্রয়িং রুমে উপস্থিত সকলে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকে।
আকাশ বুঝতে পারেনি এভাবে ভূত দেখার মতো করে তাকিয়ে থাকার কি আছে। ও তো মানুষই, ভূত তো না। আকাশ কাছে এগিয়ে আসতেই সোফায় বসে থাকা সকলেই হু হু করে দম ফাটা হাসিতে ফেটে পড়ে। রাহা অসীম একসাথে বসে আছে, দুজনের চোখ মুখে চোরচোর ভাব। মিলা, সমুদ্র, রাফি, নিলয় হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। নীলা হাসতে হাসতে সোফা থেকে নিচে পড়ে যায়, তবুও তার হাসি বন্ধ হয় না। নিচে শুয়ে সবাই হাসতে থাকে। অন্না শেখ আর সাইমা শেখ হাসতে হাসতেও শ্বাস নিতে পারছে না। সকলকে এভাবে হাসতে দেখে আকাশের কপাল ভুরুকুচকে যায়। এভাবে হাসছে কেন সবাই? সকলের হাসি বন্ধ শুনেই নিজের রুম থেকে বেরিয়ে আসে নিঝুম। আকাশকে দেখেই ফিক করে হেসে ওঠে। হাসতে হাসতে এগিয়ে যায় আকাশের কাছে। কিছু যে বলবে তাও বলতে পারছে না হাসির কারণে। হাসতে হাসতে আকাশের হাত ধরে ওর পায়ের কাছেই বসে পড়ে। হাসতে হাসতে সকলের পেটে খিল ধরে গেছে। হাসতে পারছে না আর, কিন্তু কিছুতেই হাসি বন্ধ হচ্ছে না। এক একজনের চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে, তবুও দম ফাটা হাসি বন্ধ হচ্ছে না। প্রথম প্রথম রাহা আর অসীম চুপচাপ বসে থাকলেও একটু পর থেকে ওরাও হাসছে হাহু করে। কি হয়েছে, সবাই এভাবে হাসছো কেন? সমুদ্র কোনোরকম হাসি চেপে বলে, ভাই তুই তুই আয়নায় নিজেকে। আর বলতে পারে না, দম ফাটা হাসিতে ফেটে পড়ে আবার। নিঝুম, কি হয়েছে রে? নিঝুম হাতের ইশারায় ভাইয়াকে নিজের কাছে বসতে বলে। আকাশ নিচু হয়ে বসে বোনের কাছে। নিঝুম হাসতে হাসতে দুই হাত বাড়িয়ে আকাশের চুল ধরে রাখা ঝুঁটি দুটো ধরে। আকাশ দ্রুত চুলে হাত দেয়। মাথার দুই পাশে দুটো শিং বানিয়ে দিয়েছে চুল দিয়ে। আকাশ রাহার দিকে তাকায়। রাহা ওর দিকে তাকিয়ে আছে। নিঝুম নিজের ফোনের ক্যামেরা অন করে আকাশের মুখের সামনে ধরে। ফোনের স্ক্রিনে নিজের প্রতিবিম্ব দেখে ছিটকে দূরে সরে যায়। তারপর আবার নিঝুমের কাছে এসে ওর হাত থেকে ফোনটা নিজের হাতে নেয়। নিজের এমন বেহাল দশা দেখে বসা থেকে উঠে দাঁড়ায়। রাহার দিকে তাকিয়ে জোরে ডেকে ওঠে, রাহা। রাহার আত্মার পানি শুকিয়ে যায়। খপ করে চেপে ধরে অসীমের হাত। অসীম রাহা একে অপরের মুখের দিকে তাকায়। আকাশ রাহার দিকে তেড়ে যায়। রাহা ভয় বলে ওঠে, আমি করিনি, অসীম করেছে। আকাশ রেগে অসীমের দিকে তাকায়। অসীম বসা থেকে উঠে দৌড়ায়। দাঁড়া। অসীমকে আর পাইকে এক প্রকার উড়ে গিয়ে বাড়ির বাইরে গিয়ে ল্যান্ড করে। আকাশের চুল খাড়া খাড়া দুটো ঝুঁটি বেঁধে দিয়েছে লাল টুকটুকে রাবার ব্যান্ড দিয়ে। ফাউন্ডেশন আর পাউডার দিয়ে পুরো মুখ দাড়ি সহ সাদা বানিয়ে দিয়েছে। ঠোঁটে মোটা করে লাল টুকটুকে লিপস্টিক। দুই গালে গাঢ় করে ব্লাশার হিসেবেও ব্যবহার করা হয়েছে লাল টুকটুকে লিপস্টিক। নাকের চোখের নিচে কপালে হলুদ আইশ্যাডো দিয়ে হলুদ বানিয়ে দিয়েছে। চোখের পাতায় মোটা করে কাজল নিয়ে আইশ্যাডো বানিয়েছে। দুই ভ্রু গাঢ় নীল আইশ্যাডো দিয়ে ভ্রু আর্ট করেছে। দেখতে জোকারের চেয়েও বেশি ফানি লাগছে। রাহা ভয় কাচুমাচু করে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশের রাগী চোখ মুখ দেখে অনেক কষ্টে সকলের হাসি চেপে রেখেছে। নীলয় তখনও নিচেই বসে আছে, আকাশের দিকে তাকাচ্ছে আর একটু পরপর হাসছে। আকাশ রাহার হাত ধরে টেনে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রাহা ভয়ে পেছনের দিকে তাকিয়ে থাকে, কেউ ওকে যেন আকাশের হাত থেকে বাঁচায়। অনন্যা শেখ সোফা ছেড়ে উঠে আকাশের দিকে এগিয়ে যেতে যেতে বলে, তোর এই অবস্থা করেছে অসীম? তুই অসীমকে না ধরে ওকে টেনে নিয়ে যাচ্ছিস কেন? অসীম একা করেনি, এই ঝামেলা রানীও ছিল। রাহা তড়িঘড়ি করে বলে, আমি অসীমকে অনেকবার না করেছিলাম, কিন্তু অসীম শুনেনি আমার কথা। ওই জোর করে মেকআপ করেছে, আমার কোনো দোষ নেই। অসীম করেছে আর তুমি এখন এগুলো তুলে দেবে? রাহা সিঁড়ির কাছে গিয়ে সিঁড়ির রেলিং টেনে ধরে। আকাশ না পেরে রাহাকে কোলে তুলে নিয়ে নিচে চলে যায়। রুমে এসে ডোর লক করে দেয় আকাশ। রাহা ভয়ে কাচুমাচু করে বলে, আমি সত্যি অসীমকে করতে নিষেধ করেছিলাম, কিন্তু অসীম জোর করে মেকআপ করেছে। আকাশ কোনো কথা না বলে রাহাকে টেনে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। দেখেছো কি অবস্থা করেছে? আমি করিনি, সত্যি করিনি, একটু করেছি, বাকিটা অসীম করেছে। নিজের শিঙের মতো দুটো ঝুঁটি ধরে বলে, এই দুটো কে করেছে? রাহা এক আঙুল তুলে নিচের দিকে দেখায়। আর এই হলুদ রং কে লাগিয়েছে? অসীম। আর এই লিপস্টিক, এটা অসীম লাগিয়েছে। ভ্রু আর চোখের পাতার উপর কালি কে লাগিয়েছে? আমি। এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, একটা শাড়িও পরে দিলে তো হতো, 16 কালা পূর্ণ হয়ে যেত, আকাশ থেকে আকাশে হয়ে যেতাম। রাহা ফিক করে হেসে ওঠে। আমার মান সম্মান খেয়ে দিয়ে এখন খুব হাসি পাচ্ছে। এতগুলো মানুষের সামনে কি বেজ্জতির না টান হলাম? আমরা কি জানতাম নাকি তুমি ফ্রেশ না হয়ে নিচে চলে যাবে? তা কিভাবে জানবে? জানবে তো শুধু অকাজ করতে। তোমাদের দুজনকে গরু ছাগলের ঘরে রাখা উচিত। একজন ঝামেলা রানী, অন্য একজন অকাজের বাদশা। এই শিং খুলে দাও। আকাশ মাথা নিচু করে রাহার ঝুঁটি দুটো খুলে দেয়। চুল কয়েকটা ছিঁড়ে ফেলে। ঝুঁটি খুলে ফেলার পরেও চুলগুলো খাড়া খাড়া হয়ে থাকে। আকাশ রাহার মাথা ধরে টেনে নিয়ে আসে নিজের কাছে। নিজের গালের মেকআপ রাহার গালে ঘষে ঘষে দেয়। আকাশের খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণে গালে ব্যথা পায় রাহা। গালে ব্যথা পাচ্ছি তো ছাড়ো। রাহার দুই গালে লিপস্টিক ঘষে দিয়ে রাহার ঠোঁট দুটো ঠোঁটে ডুবিয়ে দেয়।
আকাশের ঠোঁটের লিপস্টিক রাহার ঠোঁটে লেপটে যায়। আকাশ নিজের আইব্রু থেকে কাজল আঙ্গুলের ডগায় তুলে রাহার চোখের পাতায় ঘষে দিয়ে দেয়। দুজনে তাকায় আয়নার দিকে। দুজনের মুখে এখন প্রায় একই অবস্থা। এখন ঠিক আছে তাই না? আমাকে একা কেন দিলে? অসীম বেশি করে চোখে দিলে না কেন? অসীম কি আমার বউ? আমি আমার বউকে সাজিয়েছি, ভাইকে কেন সাজাতে যাব? রাখে আবার টেনে শক্ত করে ঠোঁটে চুমু খায়, তারপর জড়িয়ে ধরে উঁচু করে ওয়াশরুমে প্রবেশ করে। অসীম আর বাড়ি ফিরে আসেনি, পালিয়েছে ভাইয়ের হাতে মায়ের খাওয়ার ভয়ে। মিলা সকলের জন্য চা বানিয়ে নিয়ে আসে। আকাশ বউকে নিয়ে রুমে গেল, আর ফেরার নামগন্ধ নেই। কে জানে কি পানিশমেন্ট দিচ্ছে অবুঝ বউটাকে। দীর্ঘ সময় পর শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে আকাশ। রাহা আসেনি এখনো। গিয়ে বসে দুই বন্ধুর পাশে। মিলা কাপে চা ঢেলে এনে দেয় আকাশকে। বল, কেমন জরুরি কথা আছে তোদের? রাফি কাপে চুমুক দিয়ে আকাশের দিকে তাকায়। আগামীকাল আমার মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে ছোট্ট একটা পার্টির আয়োজন করা হবে। তুই আর তোর পুরো পরিবার অবশ্যই আমার বাড়িতে আসবে আগামীকাল বিকেলে। আচ্ছা, আসবো। শুধু আচ্ছা বললেই হবে না, অবশ্যই আসতে হবে। অবশ্যই আসবো। এখন তাহলে আমরা আসি, অনেকটা লেট হয়ে গেছে। দ্রুত করতে চেয়েছিলাম, তাই 1 ঘন্টা লেট হয়ে গেল। সারাদিন দৌড়াদৌড়ি করে মরা মরা ফিলিংস হচ্ছিল, কিন্তু এখন আসার পর হাসতে হাসতে আমি সত্যি সত্যি মরতে বসেছিলাম। একটুর জন্য বেঁচে আছি। যাই হোক ভাই, আমার লেট হয়ে গেলেও এখন অনেক ভালো লাগছে। মাঝে মধ্যে ফ্রিতে বিনোদন পেতে এখানে আসতে হবে। পাশ থেকে নিলয় বলে, বড় একটা ভুল করে ফেলেছি। রাফি ভুরু কুচকায়। আকাশ বলে, কি ভুল করেছিস? মহা ভুল করে ফেলেছি ভাই, হাসতে হাসতে তোর একটা পিক তুলতে ভুলে গেছি। পিকটা তুলে রাখলে মাঝে মধ্যে হাসতে পারতাম। আর আমি তোলাচ্ছি তোর পিক বলে নীলার ঘাড় চেপে ধরে এক হাতে। ছাড়, এমনিতে সকাল থেকে ঘাড় ব্যথা করছে। তোর ঘাড়টাই তো আলাদা করে নেওয়া উচিত। না থাকবে ঘাড় আর না করবে ব্যথা। ভাই, ঘাড় আলাদা হয়ে গেলেও কি মাথা আগের জায়গায় থাকবে? নীলার এমন কথা শুনে হো হো করে হেসে ওঠে সবাই। রাফি বলে, হ্যাঁ ভাই, ঘাড় আলাদা হয়ে গেলেও মাথা আগের জায়গায় থাকবে। কয়েকদিন আগে তো আমি ঘাড় আলাদা করেছিলাম, মাথা আগের জায়গাতেই ছিল। কিন্তু ঘাড় ছাড়া ভালো লাগছিল না বলে আবার ঠিক করে নিয়েছি। সবাই আরেক দফা হাসে। এরা এত বড় হওয়া সত্ত্বেও ছোটদের মতো কথাবার্তা বলে হাসতে হাসতে মানুষের পেটের নাড়ি ভুড়ি পেঁচিয়ে ফেলবে। দেখতে দেখতে রাহার এসএসসি পরীক্ষা চলে আসে। 2 দিন পর থেকে পরীক্ষা শুরু। রাহার পরীক্ষার প্রস্তুতি খুব ভালো হয়েছে। সন্ধ্যার পর অফিস থেকে সোজা আকাশদের বাড়িতে চলে এসেছে রেজওয়ান মাহবুব। রাহাকে নিয়ে যাবে নিজের সাথে করে, পরীক্ষা শেষ হলে আবার চলে আসবে। রাত না বাড়িয়ে দ্রুতই রেজওয়ান মাহবুবকে খাবার খেতে দেওয়া হয়। বাড়ির সকলকে ছাড়া রেজওয়ান মাহবুব খাবার খাবেন না, তাই বাধ্য হয়ে বাকি সবাই খেতে বসে। খাওয়া শেষ করে সবাই এসে সোফায় বসে। রেজওয়ান মাহবুব রাহার দিকে তাকিয়ে বলে, তোমার প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিয়েছ রাহা? রাহা দুদিকে মাথা নাড়ায়। যাও গুছিয়ে নাও, একটু পরেই বের হবো আমরা। আমি যাব না আব্বু। রেজওয়ান মাহবুব অবাক হয়ে বলে, কেন? আমি এখান থেকেই পরীক্ষা দেব। এত দূর থেকে যাতায়াত করতে অসুবিধা হবে? তাছাড়া বোর্ডে তো আমার বাড়ির কাছেই। দ্রুত সব গুছিয়ে নাও মামুনি, 2 দিন তো পরেই পরীক্ষা শুরু। এখন আর এমন জেদ করো না। তাহলে ওকেও যেতে হবে। আকাশকে দেখিয়ে বলে। আকাশ বিরোধিতা করে বলে, পাগল হয়েছ? আমার অফিস আছে। তো কি হয়েছে? ওখান থেকে অফিস আসবে? ওখান থেকে অফিস আসা যাওয়া করতে 3 ঘন্টা পেরিয়ে যাবে। আমি অত কিছু বুঝি না। হয় তুমি আমার সাথে বাড়িতে যাবে, না হয় আমি এখান থেকে পরীক্ষা দেবো, ব্যাস। তোমাকে এখান থেকে রোজ কি নিয়ে যাবে পরীক্ষা বোর্ডে? আমার অফিস আছে, আমি তো যেতে পারবো না। কেন? অসীম নিয়ে যাবে। অসীমের ভার্সিটি 2 সপ্তাহ কামাই করবে। পরীক্ষা বোর্ডে যাওয়া আসা করতেই তো 3 থেকে 3.5 ঘন্টা পেরিয়ে যাবে। তুমি একটু রেস্ট নেবে কখন, পড়বে কখন, খাবে কখন? আর প্রত্যেকদিন 3 ঘন্টা 3.5 ঘন্টা জার্নি করলে তুমি সুস্থ থাকবে? তাহলে তুমি চলো আমার সাথে। ঘুরে ফিরে সে এক কথা, আমার অফিস আছে তো, ছুটির সময় যাব আমি। তুমি এখন বাবার সাথে চলে যাও। 2 দিন পরে তো শুক্রবার আর বৃহস্পতিবার রাতেই চলে যাব আমি। অনেক বুঝিয়ে সুঝিয়েও রাহাকে কিছুতে রাজি করানো যায় না। সেখানে থাকবে, নয়তো আকাশকে ওর সাথে যেতে হবে। সকলে তাকিয়েছে রাহার দিকে। রেজওয়ান মাহবুব মেয়েকে দেখে বেশ অবাক হন। 1 বছর যাবৎ রাহা বিয়ের আগে নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে খুব কম রাত্রি যাপন করেছে। অনেকে নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও ঘুম আসে না। অন্যরা সবাই ভেবেছিল রাহা বিয়ের পর শ্বশুর বাড়িতেই থাকতে চাইবে না, বাবার বাড়িতেই বেশি থাকবে। কিন্তু রাহা ওনাদের সকলের ধারণা বিয়ের কয়েকদিন পরেই পাল্টে দিয়েছে। রাহা শ্বশুর বাড়িতেই বেশি হাসি খুশি থাকে। বাবার বাড়িতে বেড়াতে গেলে শ্বশুর বাড়ির প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে। শ্বশুর বাড়ির লোকেদের কথা বলতে গেলেই রাহার চোখ মুখ চকচক করে। আয়েশা খানম থাইল্যান্ড থেকে ফিরে আসার পরেও কয়েকদিন থেকেই চলে এসেছে তার মধ্যে। আকাশ 2 দিন ওখানেই ছিল, তাই আকাশকে ছাড়া গেলে 2 দিনের বেশি রাহাকে রাখা যায় না। মেয়েটা একদম স্বামী ভক্ত হয়ে গেছে। স্বামীকে ছেড়ে একদিন থাকতে নারাজ। যেখানে ভেবেছিল মেয়েটা শ্বশুর বাড়িতে থাকতেই পারবে না, সেখানে এই মেয়ে শ্বশুর বাড়ি থেকে বের হতেই চায় না।
রাহাকে রাজি করাতে না পেরে শেষে আকাশকে রাজি হতে হয় শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। ওখান থেকে অফিসে যাওয়া আসা করতে হবে রাহার পরীক্ষা শেষ না হওয়া অবধি। রাহার মুখে হাসি ফুটে ওঠে। আকাশ মুখটা বাংলা প্যাঁচার মতো বানিয়ে রুমের দিকে এগিয়ে যায় তৈরি হওয়ার জন্য। হাসি মুখে রাহাও এগিয়ে যায় রুমের দিকে। সোফায় বসে থাকা সকলেই হাসে। রেজান মাহবুব খুব হালকা ফিল করে নিজেকে। মেয়েটা শ্বশুর বাড়িতে খুব সুখে আছে, ভালো আছে। অফিস থেকে ফিরে বাড়ির ভেতর প্রবেশ করতেই বাবা বাবা বলে ডাকতে ডাকতে দৌড়ে এগিয়ে যায় আকাশ, রাহার ছেলে ধ্রুব। আকাশ নিচু হয়ে ছেলেকে কোলে তুলে নিয়ে গালে চুমু খায়। ধ্রুব বাবার গলা জড়িয়ে ধরে এক নাগারে ডাকতে থাকে বাবা বাবা বলে। হ্যাঁ বাবা বলো, এসেছ? এসেছি। ধ্রুব এবার মুখের দিক থেকে চোখ সরিয়ে বাবার কাঁধের মাথা রেখে শুয়ে পড়ে। আকাশ ছেলের মাথায় চুমু খেয়ে ভেতরের দিকে আগায়। ধ্রুবকে সোফায় বসায় সন্ধ্যার পাশে। তারপর দুজনেই হাতে দুটো চকলেট দেয়। সোজা হয়ে দাঁড়িয়ে রান্নাঘরের দিকে উঁকে দেয়। তারপর নিজের রুমে এগিয়ে যায়। একটু পরেই লেবুর ঠান্ডা শরবত নিয়ে রুমে আসে রাহা। শরবত নিয়ে দাঁড়ায় আকাশের সামনে। আকাশ এক হাতে শরবত নিয়ে অন্য হাতে রাহাকে নিজের সাথে মিশিয়ে নেয়। শরবত রাহাকে 2 ঢোক খাইয়ে তারপর নিজে খায়। খালি গ্লাস টেবিলের উপর রেখে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে। রোজকার মতন সারা মুখে চুমু খায়। যাও ফ্রেশ হয়ে আসো, আমার পাওনা। রাহা হাতের ইশারায় নিচু হতে বলে। আকাশ নিচু হতেই রাহা আকাশের গালে কপালে ঠোঁটে চুমু খায়। আকাশ রাহার ঠোঁটে শক্ত একটা চুমু খেয়ে সোজা হয়ে দাঁড়ায়। রাহা আকাশের গলার টাই খুলে শার্টের বোতাম খুলে শার্ট খুলে দেয়। আকাশ উন্মুক্ত বুকে আবারও আগলে নেয় রাহাকে। রাহাও চুপ করে রইল। এখন আর রাহা আগের মতো ঝামেলা করে না। মাঝে মধ্যে একটু একটু ভুল করে ফেলে। ইম্যাচিউর মেয়েটা ম্যাচিউর হয়ে গেছে, বুঝতে শিখে গেছে অনেক কিছু। স্বামী সন্তানের খেয়াল রাখে, বড় জায়ের সাথে মিলে সংসারের কাজ করে। 2 শাশুড়ির সংসারের কাজ থেকে অবসর নিয়েছে। মূলত রাহা আর মিলা তাদের দুজনকে অবসরে পাঠিয়ে দিয়েছে। তারা এখন নাতি নাতনি নিয়ে সময় পার করে। আকাশ এখন আর আগে অবুঝ ঝামেলা রানীকে দেখতে পায় না। ঝামেলা রানী এখন শান্ত হয়ে গেছে। আকাশ রাহাকে ছেড়ে টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। রাহা রুম থেকে খালি গ্লাসটা নিয়ে বেরিয়ে যায়। কেটে গেছে 4টা বছর। রাহা আকাশের ছেলে ধ্রুবর বয়স 2 বছর। বাবার মতোই শান্তশিষ্ট হয়েছে ধ্রুব। রাত 8টার মধ্যে বাড়ি ফিরে আসে সবাই। অসীম এখন মাস্টার্সের স্টুডেন্ট, কয়েক মাস পর পরীক্ষা। বয়স 26 বছর। এখন আর আগের মতো হ্যাংলা পাতলা নিয়ে আকাশের মতো সুঠাম দেহের অধিকারী হয়েছে। এখন পরিপূর্ণ বয়স্ক একজন যুবক। দেখতেও প্রায় আকাশের মতো হয়েছে। গায়ের রং আকাশের চেয়ে একটু চাপা, তবে ফর্সাই। আগের থেকে দুষ্টমি একটু কমেছে, তবে পুরোপুরি না। এখনো বাবার সাথে ফাজলামো করে। 2 ভাইয়ের পেছনে লাগে। রাহার মিলার সাথে খুনসুটিতে মেতে ওঠে, তবে রাহার পরিবর্তন অসীমের জন্য একটু কষ্টদায়ক হয়ে গেছে। এখন আর রাহার সাথে মিলা অকাজ করতে পারে না। এই বিষয়টা অসীমের জন্য অনেক কষ্টের আর বেদনার। ও মানতে পারে না রাহা আর ঝামেলা করে না। ঝামেলা রানী এখন ঝামেলা থেকে দূরে থাকে। ঝামেলা না করলেও অসীম এখনও ঝামেলা রানী বলেই ডাকে। এই নাম কোনোদিন পরিবর্তন হবে না। সবাই রোজকার মতোই সোফায় বসে গল্প জুড়ে বসেছে। অসীম বড় 2 ভাইয়ের মধ্যে বসে আছে। অন্য পাশে আমজাদ শেখ আর আজলান শেখ বসে আছেন। আরেক পাশের সোফায় রাহা, মিলা, অনন্যা শেখ আর সাইমা শেখ বসে আছেন। সন্ধ্যা 2 দাদার মাঝখানে বসে আছে আর ধ্রুব আকাশের কোলে। সন্ধ্যা এখন 7 বছরের হয়েছে। অসীমের ডুপ্লিকেট বলা চলে সন্ধ্যাকে। ভাতিজিকে নিজের মতোই বানিয়ে নিয়েছে এই কয়েক বছরে। অসীম সন্ধ্যার দিকে তাকায়, তারপর মধুর সুরে ডাকে, আম্মা। সন্ধ্যা তাকায় ছোট চাচুর দিকে। অসীম আবার ডাকে, আম্মা। কি? মধুর সুরে আবার ডাকে, ও আম্মা। বলো। আম্মা গো, কি হয়েছে? আম্মা। সন্ধ্যা রাগ দেখিয়ে বলে, ডাকছো কেন এভাবে? কি হয়েছে বলবে তো নাকি? আম্মা গো। ধ্যাত, ও আমার আম্মা। সবাই তাকিয়ে আছে অসীমের দিকে। এই ছেলে এত বড় হয়ে গেল কিন্তু এখনো ভালো হলো না। মেয়েটাকে শুধু শুধু রাগাচ্ছে। কে বলবে এই ছেলের বয়স 26 এসে ঠেকেছে? অসীম 2 হাত দুদিকে মেলে আবার ডাকে, আম্মা। সন্ধ্যা দাদার কাছ থেকে উঠে দৌড়ে অসীমের গলা জড়িয়ে ধরে। অসীম নিজেও 2 হাতে জাপটে ধরে। আম্মা গো, আর সারাদিন তুমি আমাকে একটু আদর করনি। তুমি তো সারাদিন বাড়িতেই ছিলে না। তাও ঠিক, এখন একটু আদর করে দাও। সন্ধ্যা অসীমের 2 গালে কপালে হামি দেয়। অসীমও দেয়। আমজাদ শেখ গলা কাকরিতে বলে, একটা মেয়ে আছে, দেখতে শুনতে নাকি বেশ ভালোই। সকলে অসীম আর সন্ধ্যার দিকে চোখ সরিয়ে আমজাদ শেখের দিকে তাকায়। বাবার কথা শুনে কপাল ভুরু কুঁচকায় অসীম। বাকি সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে বাকি কথা শোনার জন্য। আমজাদ শেখ আবার বলেন, তোমরা যদি রাজি থাকো তাহলে 2-3 দিনের মধ্যে মেয়ে দেখতে যেতে চাই। অসীম বলে, কার জন্য মেয়ে দেখতে যাবে? সকলে এবার অসীমের দিকে তাকায়। আমজাদ শেখ বলে,
নিশ্চয় যে এখনো বিয়ে করেনি তার জন্যই। সেটা তো জানতে চাচ্ছি, কে বিয়ে করেনি আর কার জন্য মেয়ে দেখতে চাইছো? আহম্মক, তুই ছেড়ে বাড়িতে বিয়ে করতে কে বাকি আছে? ধ্রুব তো বাদ আছে। সকলে চোখ বড় বড় করে তাকায়। আমজাদ শেখ রেগে সোফার কুশন তুলে ছুঁড়ে মেরে বলে, হতচ্ছাড়া, ধ্রুবর বিয়ের বয়স হয়েছে? তুমি তো বয়সের কথা কিছু বলনি, শুধু বলেছ আমি ছাড়া আর কেউ বিয়ে করতে বাকি আছে কিনা। আমি ছাড়া তো ধ্রুবই বিয়ে করতে বাকি আছে এখনো। আমজাদ শেখ হাসবে না কাঁদবেন বুঝতে পারেন না। এই বদ ছেলের বিয়ের কথা বললেই এড়িয়ে যায়, কিছু জিজ্ঞাসা করলে বলে না। তার এক কথা, আমি এখন বিয়ে করব না, বিয়ে করতে দেরি আছে আরো। কেউ বুঝতে পারে না বিয়ে করতে কিসের আপত্তি, বয়স তো কম হয়নি। পড়াশোনার পাশাপাশি বাবা চাচার সাথে নিজেদের ব্যবসার হালও ধরেছে। জব করবে না তাই অনার্স শেষ করার আগেই ব্যবসায় জড়িয়েছে নিজেকে। সব দিক থেকে সবকিছু ঠিক আছে, তাহলে বিয়ে করতে আপত্তি কিসের এত? আমজাদ শেখ কাট গলায় বলেন, আমরা আগামী পরশু মেয়ে দেখতে যাচ্ছি, পছন্দ হলে আকদ সম্পন্ন করে আসব। জীবনেও না, আমি বিয়ে করব না বলেছি তো। বিয়ে করতে কি সমস্যা তোর? অনেক সমস্যা। মাস্টার শেষ করি, তারপর দেখা যাবে। কি দেখবি? মেয়ে, বিয়ে। আমরা আগামীকালকেই যাব। যাও, মানা করেছি আমি। তোমাদের 4 বাপ বেটার মধ্যে যার পছন্দ হবে সেই বিয়ে করে নিয়ে আসবে, আমার কোনো আপত্তি নেই। বিস্ফোরিত নয়নে তাকিয়ে থাকে সকলে। আমজাদ শেখ সোফা ছেড়ে উঠে এসে অসীমের পিঠে ধুমধাম লাগিয়ে দেয় দুটো। বদ ছেলে বলে, কি মারছ কেন? কি বললি তুই? শুনতে পাওনি? সেজন্যই তো মেরেছে। ভুল কিছু বলেছি আমি? আমি বিয়ে করতে চাইছি না, কিন্তু তোমরা জোর করেই বিয়ে করাবে। আমাকে বিয়ে না করিয়ে তার থেকে ভালো হয় তোমরা নিজেরাই বিয়ে করে নাও। এবার দুই ভাই দুই পাশ থেকে চেপে ধরে অসীমকে। এরকম করছো কেন তোমরা? আমাদের বউদের সতী নিয়ে আসতে বলেছিস কেন তুই? যাতে তোমাদের বউদের কাজ করতে কষ্ট কম হয়। তোকে বলেছে ওদের কাজ করতে কষ্ট হয়? আমি বলেছি আমার বউ লাগবে, যখন লাগবে তখন আমি নিজে থেকেই বলবো। তোমাদের অত টেনশন করতে হবে না। তোমাদের বউ লাগলে নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। অনন্যা শেখ সোফা ছেড়ে উঠে এসে অসীমের চুল ধরে পিঠে বসা একটা। কি সমস্যা? যে পারছো মেরেই যাচ্ছ। এত লাগাম ছাড়া কেন তুই? তোমরাই লাগাম ছাড়া হতে বাধ্য করেছো। বলেছি বিয়ে করবো না এখন, কিন্তু তোমরা জোর করেই বিয়ে করাবে। যখন বিয়ে করতে ইচ্ছে হবে তখন নিজেই থেকেই বলবো। আমজাদ শেখ সোফার দিকে এগিয়ে বলেন, যখন তোর বিয়ে করতে ইচ্ছে হবে তখন আমি নিজেই তোর বিয়ে করাবো না। সমস্যা নেই, আমি নিজ দায়িত্বে বউ এনে সারপ্রাইজ দিয়ে দেবো তোমাদেরকে। মিলা রাহা ফিক করে হেসে ওঠে অসীমের কথায়। অসীম নিজেও মুচকে হাসে। সমুদ্র অসীমের কাঁধের উপর হাত রেখে ফিসফিস করে বলে, তুই বিয়ে কেন করতে চাইছিস না? কোনো পছন্দের মেয়ে আছে? থাকলে বল। অসীম আস্তে আস্তে বলে, সেরকম কিছুই না ভাইয়া, পরীক্ষার খুব বেশি দেরি নেই। এখন বিয়ে মেয়ের ঝামেলায় জড়ালে পড়াশোনা মনোযোগী হতে পারবো না। আর এমনিতেই তো আমি তোমাদের দুজনের মতো ভালো স্টুডেন্টও না, তাই আমি আমার পুরো ফোকাস পরীক্ষা দিতে চাই। বিয়ে তো 6 মাস 1 বছর পরও করা যাবে, তাই না? তোর কথা তো যুক্তি আছে। মিলা সোফা ছেড়ে উঠে বলে, রাত অনেক হয়েছে, খেতে আসো সবাই, খাবার বারো আসছি। রাতের খাবার খেয়ে যে যা রুমে চলে যায়। আকাশ ধ্রুবকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, রাহা শোয়ার জন্য বেড ঠিক করছে। এমন সময় ওদের ডোরে টোকা পড়ে। কে? আমি ভাইয়া। আকাশ ডোর খুলে দেয়। অসীম ভিতরে এসে দাঁড়ায়, কিছু লাগবে? কি? ধ্রুবকে নিতে এসেছি। ধ্রুব আকাশের গলা জড়িয়ে ধরে বলে, এখন যাবো না, সকালে যাব। অসীম ধ্রুবকে নিজের কোলে নেওয়ার জন্য টানাটানি শুরু করে। আব্বা আসো, সকালে যাব। না এক্ষুনি না। অসীম ধ্রুবকে নিজের কোলে নিয়ে নেয়। ও যেতে চাইছে না, তখন এখানে থাকুক। অসীম ডোরের দিকে এগিয়ে যেতে যেতে ধ্রুবকে উদ্দেশ্য করে বলে, সবসময় বাবা মায়ের মধ্যে ঢুকে থাকিস, তুই কি আমার আরেকটা আম্মা আসতে দিবি না আব্বা? আকাশ অসীমের কথা শুনে তেড়ে যায়। অসীম ধ্রুবকে শক্ত করে জড়িয়ে ধরে দৌড় শুরু করে দেয়। বেডে বসে থাকা রাহা লজ্জায় লাল হয়ে গেছে অসীমের কথা শুনে। অসীমের মাস্টার শেষ হয়েছে, তোড়জোড় করে মেয়ে দেখা হয়েছে। অসীমের মতো একটাও মেয়ে পায়নি। শেষমেশ অসীম বাবার দিকে তাকিয়ে বলেছিল, জীবনে বিয়ে করাটাই কি সবকিছু? বিয়ে না করলে হয় না? বিয়ে নামক প্যারার মধ্যে কে পড়তে চায়? এমনিতে তো ভালো আছি। সেদিন আমজাদ শেখ জুতো নিয়ে ধাওয়া করেছিল অসীমকে। দৌড়াতে দৌড়াতে বলেছিল, হারামি, বদ ছেলে, হতচ্ছাড়া, এখন বিয়ে করতে চাইছিস না? পরে তো ঠিকই বলবি আমার বাপ চাচা আমাকে বিয়ে করায়নি, সারা জীবন আমাকে সিঙ্গেল করে রেখেছে। তখন তো অভিশাপ দিবি দিন রাত। আজকের পর থেকে এই বাড়িতে তোর বিয়ের কথা উঠবে না, কেউ আর তোর বিয়ে নিয়ে মাথা ঘামাবে না। যেদিন যখন যাকে ইচ্ছে বিয়ে করে নিয়ে আসবি, তোকে আর তোর বউকে সাদরে গ্রহণ করা হবে। অনন্যা শেখ বলেছিল, ও হয়তো কাউকে ভালোবাসে কিন্তু আমাদের বলতে পারছে না, তাই বিয়ে না করার বাহানা তৈরি করে। অসীম মায়ের দিকে তাকে বলেছিল, কচু, তোমার ছেলে অতটা ভালো নয় যে যে কোনো মেয়েকে ভালোবাসতে যাবে। আমজাদ শেখ জুতো ছুঁড়ে মেরেছিল ছেলের গায়ে। 1 নম্বরে বদ ছেলে, যেখানে অন্য ছেলেরা বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, কলেজে ওঠার আগে প্রেম করে, অনার্স শেষ করার আগে বিয়ে করে নেয়, সেখানে এই ছেলে এত বড় হয়েও বিয়ে করতে চায় না। বিয়ে না করার কারণ জিজ্ঞাসা করলে বলে মন মতো পেলে তারপর বিয়ে করবে।
ওর সে মন মতো মেয়ে পাওয়াই যায় না। মেয়ে দেখলে সে মেয়ের কোনো না কোনো দোষ খুঁজে বের করবেই। খচ্চর ছিল একটা। অনেকদিন ধরে বাবার বাড়ি যাওয়া হয় না মিলার মা এসেছে মিলা আর সমুদ্রকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। মিলা 3 মাসের প্রেগনেন্ট। বাড়িতে নতুন অতিথি আসার খবরে পুরো বাড়ির সবাই ভীষণ খুশি। আস্তে আস্তে বাড়িটা ভরে উঠেছে। খাওয়া দাওয়া সেরে আসিয়া বেগম মিলা সমুদ্রার সন্ধ্যাকে নিয়ে বেরিয়ে যায় নিজের বাড়ির উদ্দেশ্যে। রাহা আকাশ অসীমকেও নিয়ে যেতে চেয়েছিল, তবে আকাশের অফিস আছে আর অসীম বাড়ি থেকে কোথাও যাবে না। আর রাহা তো আকাশকে ছেড়ে জীবনেও যাবে না। আকাশকে ছেড়ে নিজের বাবার বাড়ি যায় না পর্যন্ত। সেই মেয়ে কিনা আকাশকে ছেড়ে ফুপু শাশুড়ির বাড়িতে যাবে, এটা অসম্ভব। অসীম ধ্রুবকে কোলে নিয়ে বসে সোফায়। বিকেল 3টা বেজে গেছে। আজ আর মিলা বা গোডাউনে কোথাও যায়নি। বাবা চাচাকে পাঠিয়ে দিয়ে নিজের বাড়িতে বসে থেকে গায়ে হাওয়া লাগাচ্ছে। ধ্রুবর মুখের দিকে তাকিয়ে বলে, আব্বা তুই বড় হইস না কিন্তু। ধ্রুব আদৌ বলিতে বলে, কেন? বড় হলেই বিয়ে করানোর জন্য পুরো গোষ্ঠী তোর পেছনে লেগে যাবে। কেন লাগবে? আল্লাহ বোঝে না, বিয়ে করানোর জন্য লাগবে। বিয়ে করলে কি হয় চাচ্ছু? অনেক প্যারা। প্যারা কি বুঝোস না? না, বোঝা লাগবে না। কেন বোঝা লাগবে না? দুপুরে খাইছ আব্বা? হ্যাঁ। ঘুমাইছিলা? না। ঘুমাও তাহলে? ঘুম নাই। কই গেছে? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি কোথায়? বনানি। ওটা তো সমুদ্র ভাই শ্বশুর বাড়ি, ওই বাড়িতেই তো গেছে। আমি তো ভাবছি তোর শ্বশুর বাড়ি গেছে। নাই। কি নাই? শ্বশুর বাড়ি। কার শ্বশুর বাড়ি? আমার। কে বলেছে? তুমি। কবে? 1 বছর পর। 1 বছর পর তোরা কেমনে কইছি? মুখ দিয়ে। কথা বলতে বলতে তোর মাথা হলাই গেছে। 5 মিনিট চুপঠাপ বসে থাক, আবার ঠিক হয়ে যাব। ঠিক আছে। কি মাথা? আব্বা চুপ করে তুই ঘুমা। নাই। কি নাই? ঘুম। আব্বারে মুখটা বন্ধ কর, ঘুম দৌড়ায় আয়া পড়ব। বলেই ধ্রুবর মাথা নিজের কাঁধের উপর নিয়ে পিঠে হালকা করে চাপড় দিতে শুরু করে। ঘুমাচ্ছে না দেখে সোফা থেকে উঠে হাঁটতে শুরু করে। ড্রয়িং রুমে কেউ নেই। খাবার খেয়ে সব গুছিয়ে রেখে যে যার রুমে চলে গেছে। রাহা রুমে গিয়ে রুম গোছাচ্ছে। ধ্রুব সব টেনে ফেলে এলোমেলো করে ফেলেছে আজ। 10 মিনিট অতিবাহিত হওয়ার আগেই ধ্রুব ঘুমিয়ে যায়। ধ্রুবকে নিয়ে মায়ের রুমে যায়। অনন্যা শেখ বসে বসে ইসলামিক বই পড়ছিলেন। দুপুরে ঘুমানোর অভ্যাস নেই তার। ধ্রুবকে নিয়ে আসতে দেখে বইটা বন্ধ করে বেড থেকে উঠে দাঁড়ায়। অসীম ধ্রুবকে বেড়ে শুইয়ে দেয়। চাদর টেনে ঢেকে দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, ওকে দেখে রেখো, খাট থেকে যেন পড়ে না যায়। এক কথার কতবার বলবি? যতদিন ধ্রুব বড় হচ্ছে, ছোটবেলায় সন্ধ্যা একদিন গড়িয়ে খাট থেকে পড়ে গিয়েছিল। তারপর থেকে বাড়িতে থাকলে ওকে আমি পাহারা দিয়েছি দুপুরে ঘুমালে। এক ভুল মানুষ একবার করে, বারবার না। ওকে দেখে রাখো, আমি আসছি। কোথায় যাবি? ঘুরে আসি। কোথাও যাওয়ার প্রয়োজন নেই, গিয়ে ঘুমা। আমি কি ছোট বাচ্চা নাকি অবেলায় ঘুমাবো? এই রোদের মধ্যে দৌড়াদৌড়ি করার কি আছে? যাচ্ছি ঘুমাতে। বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। আকাশের রুম ক্রস করতেই পেছন থেকে রাহা ডেকে ওঠে, অসীম, ধ্রুব কোথায়? মায়ের কাছে ঘুমাচ্ছে। ও, পেয়ারা খাবে? নিয়ে আসি তাহলে। নিয়ে আসো। ভাইয়া ঘুমিয়েছে? না। পেয়ারা নিয়ে আসছি আমি। রুমের দিকে যেতে গিয়েও আবার নিচে চলে যায়। লাঠি দিয়ে পেয়ারা পারে, কতগুলো বড়ইও পারে। সিজন না থাকলেও 12 মাসই বড়ই আর পেয়ারা ধরে। সব নিয়ে উপরে উঠে আসে। আকাশের রুমের ডোর নক করে অনুমতি পেয়ে ভিতরে প্রবেশ করে। এক চোখ দিয়ে তাকিয়ে আছে, অন্য চোখ বন্ধ। 2 হাতে 6টা পেয়ারা। আকাশ ভাইয়ের দিকে তাকিয়ে বলে, এরকম এক চোখ কানা করে রেখেছিস কেন? আর বলো না ভাইয়া, বড়ই পারতে গিয়ে চোখের মধ্যে ময়লা ঢুকে গেছে, আর বের হচ্ছে না। আকাশ এগিয়ে যায় অসীমের কাছে। রাহা অসীমের হাত থেকে পেয়ারাগুলো নিয়ে রেখে দেয়। আকাশ রাহার কাছে একটা টিস্যু চায়। টিস্যু এনে দিতেই আকাশ ছোট ভাইয়ের চোখের ভেতরে থাকা শুকনো পাতার অংশটুকু বের করে নিয়ে আসে। অসীম শুকনো পাতাটুকু আঙ্গুলের ডগায় নিয়ে বলে, এখন তো ঠিকই বের হইলি। 5 মিনিট ধরে বের করতে চাইলাম, তখন তো বের হইলি না। চোখের ভেতরে খামচে ধরে বসেছিল। তোকে এসব কে পারতে বলেছে? আমার মন মস্তিষ্ক? পাগল হয়েছিস নাকি? হয়তো। অসীম প্যান্টের পকেট থেকে বড়ই বের করে রাহার হাতে দেয়। ডোরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, এগুলো তোমরা দুজন বসে খাও, আমি বাইরে যাচ্ছি, ফিরতে হওয়া রাত হবে। বলতে বলতে নিজের রুমের দিকে এগিয়ে যায়। আকাশ রাহার দিকে তাকিয়ে বলে, তোমরা মানুষ দুজন হলে পেট একটাই। একজনের মনের কথা আরেকজনের পেটে থাকে। অসীম প্রেম করে, তাই না? না, মিথ্যা বলবে না কিন্তু। ওর হাবভাব দেখে মাঝে মধ্যে মনে হয়। আর অসীমের সব গোপন কথা তোমাকে বলে। সত্যি সত্যি অসীম প্রেম করে না? আমাকে জিজ্ঞাসা করেছিলাম, ও সাফ সাফ জানিয়ে দিয়েছে প্রেম প্রেম করে না। মন মতো মেয়ে পাচ্ছে না, তাই বিয়েতে রাজি হচ্ছে না। কেমন মেয়ে পছন্দ সেটাও তো বলে না। বলবে কিভাবে? অসীম নিজেও তো জানে না কেমন মেয়ে ওর পছন্দ। আকাশ বিড়বিড় করতে করতে বেটে গিয়ে বসে। রাহা দুটো পেয়ারা ধুয়ে নিয়ে আকাশের পাশে বসে। একটা আকাশের দিকে বাড়িয়ে দেয়। ওসব আমি খাবো না, দাঁত টক হয়ে যায়।
তোমার ভাই তোমার জন্য এনেছে, তুমি খাও। পেয়ারা খেলে দাঁত টক হয়? না, হয় না। পানি পর্যন্ত খেতে পারি না টকের কারণে, স্পেশাল দাঁত। আকাশ মুচকি হেসে রাহাকে টেনে বেডে শুইয়ে দেয়, তারপর নিজে রাহার উপর ঝুঁকে যায়। দুদিন পর সমুদ্র মেলা আর সন্ধ্যা বাড়ি ফিরে আসে। সন্ধ্যা দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে। ধ্রুব 2 দিন পর আপুকে দেখে খুশিতে লাফিয়ে ওঠে। সকলের সাথে কুশল বিনিময় করে ভেতরে আগায় সমুদ্র আর মিলা। সন্ধ্যা ভাইকে নিয়ে সোফায় বসে পড়ে। রাতে সকলেই বসে আছে সোফায়, শুধু অসীম বাদে। ও এখনও নিজের রুম থেকে বের হয়নি। 20 মিনিট আগেই বাড়ি ফিরেছে। অসীম নিচে নেমে বরাবরের মতো 2 ভাইকে ঠেলে মাঝখানে বসে পড়ে। ছোটবেলার অভ্যাসটা এখনও রয়ে গেছে 2 ভাইয়ের মাঝখানে বসা। আদৌ এই ছেলে জীবনে বড় হবে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। আমজাদ শেখ অসীমের দিকে তাকিয়ে বলে, আমরা আগামীকাল মেয়ে দেখতে যাব মিরপুর। অসীম নাক মুখ কুচকে তাকায় বাবার দিকে। সরু চোখে কিছু সময় তাকিয়ে থেকে বলে, তুমি না বলেছিলে আমরা বিয়ে নিয়ে কোনো মাথা ঘামাবে না? সেদিনের পর থেকে আমার বিয়ে নিয়ে বাড়িতে বাড়তি কথা হবে না। তাহলে আজকে আবার মেয়ে দেখতে যাচ্ছ কেন? আমার বাপেরই বিয়ে করামো এই জন্য। তোমার বাপ না মইরা গেছে? তাও যখন আমি ছোট ছিলাম ওই সময়। আমার ছোট বাপরেই বিয়ে করামো। করবো না বিয়ে, একদম জিদ করবি না। আর এবারে মেয়ে তোর পছন্দ হবে আমি নিশ্চিত। মেয়েকে তুমি দেখেছ? তুইও দেখেছিস? আমিও দেখেছি। কোথায়? আমাদের বাড়িতে, আরো কয়েক বাড়িতে। কার কথা বলছো বলো তো? মিলার ফুফাতো বোন শিখার কথা বলছি। ওনারা নিজে থেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। শিখা শান্ত শিষ্ট ভদ্র একটা মেয়ে, অনার্স শেষ করেছে। আর শিখাও বিয়েতে মত দিয়েছে। এখন তুই রাজি হলেই কথা আঁকাবো। অসীম ভাবুক ভঙ্গিতে তাকিয়ে থেকে বলে, ওই 4 চোখওয়ালা মেয়েটা? সবাই বিস্ফোরিত নয়নে তাকায়। শিখার আবার কবে 4 চোখ হলো? মানুষ তো বরাবর 2 চোখের অধিকারী হয়। এই বদ ছেলে 4 চোখ দেখলো কোথা থেকে? মিলা অবাক হয়ে বলল, তুই শিখার 4 চোখ কোথায় দেখলি রে? 4 চোখই তো। কোথায়? কেন? ওর 2 চোখ আর 2 চোখের উপর আরো 2 চোখ। অসীমের কথা শুনে মিলা ফিক করে হেসে ওঠে। ওর চোখে একটু পাওয়ার আছে তাই চশমা পরে। এই কারণে তুই ওকে 4 চোখওয়ালা বলবি? 4 চোখওয়ালিকে 4 চোখওয়ালি বলবো না তো কি বলবো? আমজাদ শেখ রেগে সোফার কুশন তুলে ছুঁড়ে মারা অসীমের মুখে। দাঁতে দাঁত চেপে বলে, সব মেয়ের মধ্যে তো দোষ খুঁজতে হবে তাই না? বদ ছেলে একটা, মেরে দাঁত ফেলে দেবো তোর। আকাশ অসীমের দিকে তাকিয়ে বলে, শিখা ভালো মেয়ে, আমাদের বাড়িতে ছোটবেলা থেকে অনেকবার এসেছে। তুই ছোট থেকে ওকে চিনিস এবং জানিস। এখানে আপত্তি করার কি আছে? অসীম আকাশের দিক থেকে চোখ সরিয়ে বড় ভাইয়ের দিকে তাকায়। সমুদ্রের কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ওকে চুমু খাবো কিভাবে? সবসময় চশমা পরে থাকে। 4 চোখওয়ালি 2 চোখ তো আমাদের দুজনের মাঝে বাংলাদেশ ভারতের বর্ডার তৈরি করবে। সমস্যা নেই, পিছে বর্ডার ধাক্কা দিয়ে সরিয়ে দিবি, তারপর চুমু খাবি, যা ইচ্ছে করবি, কোনো সমস্যা হবে না। শেষের কথাগুলো হেসে হেসে বলে, ছি 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 ছি, বড় ভাই হয়ে ছোট ভাইকে এসব কথা বলতে লজ্জা করছে না তোমার? তো লজ্জা করছে না ছোট ভাই হয়ে বড় ভাইকে এসব জিজ্ঞাসা করতে? আকাশ বড় বড় চোখ করে দুজনের দিকে তাকিয়ে আছে। নির্লজ্জের মতো ছোট ভাই বড় ভাই কি সব পরামর্শ করছে। এই দুজনের মধ্যে পুরো ভদ্র সভ্য ছেলেটাকে লজ্জার মাঝে এই দুজনের কিছুই হয় না। কে বলবে এই দুজনের মধ্যে বয়সের কতটা ফারাক রয়েছে? এদের কথা শুনে মনে হয় এরা দুজন পিঠাপিঠি। সমুদ্র আকাশকে নিজেদের দিকে তাকিয়ে থাকতে দেখে আকাশের জল ধরে সামনের দিকে মুখ ঘুরিয়ে দিয়ে বলে, ওদিকে তাকিয়ে থাক, এদিকে কি দেখছিস? আকাশ কিছু না বলে বাবা চাচার দিকে তাকিয়ে রইল। অসীম সকলের মুখের দিকে একবার তাকিয়ে বাবার দিকে দৃষ্টি স্থির করে, তারপর মনে মনে বলে, 4 চোখওয়ালি হলে কি হবে, দেখতে তো কিউট আছে। তারপর মুখ ফুটে বলে, বিয়ের ডেট ফিক্স করো। তুই বিয়েতে রাজি? ওই 4 চোখওয়ালিকে আমি ছাড়া অন্য কেউ বিয়ে করবে নাকি? তাই বাধ্য হয়ে রাজি হতে হলো। ভুল বললি, এটা বলছে ওই 4 চোখওয়ালি ছাড়া তোকে অন্য কেউ জীবনেও বিয়ে করতো না। সেজন্যই তো পুরো গোষ্ঠী আমার পেছনে লেগেছে 2 বছর ধরে। সকলেই খুব খুশি। বদ ছেলেটা অবশেষে বিয়েতে রাজি হয়েছে। আজ বাদে কাল অসীমের বিয়ে। পুরো শেখ বাড়ি বিয়ের সাজে সেজে উঠেছে, বাড়ি ভর্তি মেহমান। ছোট বড় কাজিনরা হই হুল্লোড় করছে। অসীমকে দেখতে কেউ বলতেই পারবে না বিয়েটা ওর। ওর অবস্থা দেখে মনে হচ্ছে নিজের অন্য বিয়ের খেতে এসেছে। আর ঝামেলা রানী সে তো নিজের আগের ফর্মে ফিরে এসেছে। না যাইতো সকাল থেকে বারবার ঝামেলা পাকিয়ে বসছে। বাড়ির সবাইকে সকালে চিনির বদলে লবণ দিয়ে চা বানিয়ে খাইয়েছে। সকলের মুখের কি এক্সপ্রেশন সেই চা খেয়ে। ঝামেলা রানী তো লজ্জায় শেষ। সকাল থেকে কি কি ঝামেলা করেছে হিসাব নেই। গায়ে হলুদের জন্য বাড়ির উঠানে স্টেজ সাজানো হয়েছে। এখন বিকেলবেলা। রাহা তাড়াহুড়া করে রান্নার ঘরের দিকে যাচ্ছিল। সোফায় পাশ কাটিয়ে যাওয়ার সময় হুমড়ি খেয়ে পড়তে নাই। ভয়ে যাকে সামনে পাই তাকে খামচে ধরে পরে রাহা থেকে বাঁচার জন্য। সৌভাগ্যবশত নিচে বেঁচে গেলেও খামচে ধরেছিল সে বাঁচেনি। থপাস শব্দ তুলে নিচে আছড়ে পড়েছে। মাজায় ব্যথা পেয়ে চিৎকার করে উঠে বলে, কোন শালারে মাজাটা দিল রে খেয়ে, আল্লাহ গো মাজাটা শেষ।
ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে ঝামেলা রানী। অসীম মাজার ব্যথা ভুলে পুরোপুরি রাহার দিকে ঘুরে বলে, ঝামেলা রানী তুমি? আমি তো ভেবেছিলাম কি নাকে তুমি হলে ঠিক আছে, সমস্যা নেই। সকলে দৌড়ে এগিয়ে এসেছে দুজনের কাছে। রিশাদ আর সমুদ্র অসীমকে টেনে তুলে দাঁড় করায়। বেচারা মাঝে সেই রকম ব্যথা পেয়েছে, সোজা হয়ে দাঁড়াতেও পারছে না। ফ্লোরের দিকে খেয়াল করে দেখে জুস পড়ে গেছে। জুসে পা দিয়ে রাহা পড়তে নিয়েছিল, সেই জুসের ওপরে অসীম এসে দাঁড়িয়েছিল। রাহার থাবায় টাল সামলাতে না পেরে ধপাস করে পড়ে গেছে। রিশাদ বোনের দিকে তাকিয়ে বলে, দেখে শুনে হাঁটবি না? সকাল থেকে কি শুরু করেছিস? আজ বাদে কাল ছেলেটার বিয়ে, আর আজকে হসপিটালে নেওয়ার পায়তারা করছিস। আমি কি ইচ্ছে করে ফেলেছি নাকি? রিশাদ কিছু বলবে তার আগে অসীম থামিয়ে দিয়ে বলে, থামো তো ভাইয়া, ঝামেলা রানী ঝামেলা না করলে সেটা কে করবে? ঝামেলা রানী তুমি ঝামেলা করো, কোনো সমস্যা নেই। রাহা লজ্জায় লাল হয়ে দ্রুত সরে যায়। অসীমের কথা শুনে উপস্থিত সকলেই হাসে। অসীম মাজা ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে সোফায় গিয়ে বসে। এশারের পর অসীমের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। বাড়ির বৌমেয়েরা সবাই লাল পেরে হলুদ শাড়িতে সেজেছে, ছেলেরা লাল আর হলুদ রঙের পাঞ্জাবিতে সেজেছে। যথারীতি সবাই হলুদ ছোঁয়ায় অসীমকে নিজেরাও হলুদ নিয়ে মাতামাতি করে। আকাশ রাহাকে নিজের সাথে করে নিয়ে স্টেজ থেকে নেমে এসেছে সাবধানে। কে জানে থাবা দিয়ে আবার কার পাঞ্জাবির জামা ছিঁড়ে উপর করে ফেলে দেয়। সেভাবে আকাশ আগে ভাগে ওকে নিয়ে নেমে এসেছে। আর ওর বউকে কেউ হলুদ লাগাক বা কোনো ছেলের ছোঁয়া ভুল ক্রমেও লেগে যাক আকাশ চায় না, তাই বউ নিয়ে আগে নেমে এসেছে। ধ্রুবার আজকে মা বাবার কাছে আসছে না, মামা নানা এসেছে, তাদের সাথে রয়েছে। ধ্রুব নিজে ছোট হলেও ওর ছোট বাবু ভীষণ পছন্দ। রিশাদের 1 বছরের মেয়ের রাশা দেখতে একদম পুতুলের মতো। ধ্রুব সারাদিন রাশার সাথে রয়েছে, ওকে ছেড়ে 2 মিনিটের জন্য অন্য কারো কাছে যাচ্ছে না। আর বড় ঝামেলায় পড়তে হয়েছে রেজন মাহবুবকে। ধ্রুব রাশাকে অন্য কারোর কাছে দিতেও দিচ্ছে না, নিজের কাছেও তো যাচ্ছে না। দুজনকে নিয়ে রেজন মাহবুব পড়েছে মহা ঝামেলায়। রাত 11টায় অনুষ্ঠান সমাপ্ত করা হয়। যদিও ছোটরা হৈহুল্লোড় করতে চেয়েছিল, তবে আমজাদ শেখ আর আজলান শেখ করতে দেয়নি। ওদের হৈহুল্লোড়ে পাড়া প্রতিবেশীদের সমস্যা হবে, যেটা তারা চান না। তাই হৈহুল্লোড় এখানেই সমাপ্ত। একে সবাই বাড়ির ভেতরের দিকে এগিয়ে যেতে শুরু করে। আকাশ রাহার হাত ধরে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে। আকাশের পেছনে অসীম আসছে। রাহার ভাগ্যটা আজকে ওর সাথে ভীষণ সূত্রদামি করছে। আজ সকাল থেকে ঝামেলা না করতে চাইলেও বারবার হয়ে যাচ্ছে। ঝামেলা রানী ঝামেলাকে করলেও ঝামেলা রানী ঝামেলাকে ছাড়বে না কোনোভাবেই। বারবার নিজ দায়িত্বে চলে আসছে ওর কাছে। এই যে এখন পিচ্ছিল কাদাতে পা দিয়ে নিজেরাই তো পড়ছে, সাথে আকাশকেও ফেলেছে। আর আকাশের ধাক্কায় সামনের কয়েকজনও উপর হয়ে পড়েছে। মুহূর্তে কয়েকজনের আর্তনাদ বেরিয়ে এসেছে। ওদের সাথে বেঁধে গিয়ে আরো কয়েকজন পড়েছে। অসীম শক্ত হয়ে দাঁড়িয়ে পড়েছে। ও আর পড়বে না, এক আছাড় খেয়ে এখন মাঝে জং ধরে আছে। আকাশ রাহার দিকে তাকায়, কাঁধে লুটুপুটি খাচ্ছে সবাই। শাড়ি পাঞ্জাবির সব শেষ কাদা দিয়ে। অসীম চিৎকার করে বলে, আমার ঝামেলা রানী ফিরে এসেছে। সকলে অসীমের দিকে তাকায়। সমুদ্র অসীমের মাথায় গাঁটটি মেরে বলে, রাহা আকাশের ঝামেলা রানী তোর না। কে বলেছে তোমাকে? ঝামেলা রানী আমারও ঝামেলা রানী, ভাইয়েরও ঝামেলা রানী। ঝামেলা রানী আগের ফর্মে ফিরে এসেছে। মুখ বন্ধ করে টেনে তো লাগে আমাকে। একে সবাইকে টেনে তোলা হয়। রাহা বেশ ব্যথা পেয়েছে। ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। আকাশ রাহার কাছে এগিয়ে বলে, অনেক ব্যথা পেয়েছ? পেটে। তারপর হাত দেখায়, হাত ছুলে গেছে। আকাশ রাহাকে কাছে টেনে নেয়, ছুলে যাওয়ার হাতে ফু দিয়ে দেয়। রাহার হাতের রক্ত দেখে অসীমের মেজাজ গরম হয়। হুঙ্কার ছেড়ে বলে, এখানে কাদা করছো কেন বলদ? যারা কাদা করেছে তারা পার হয়ে গেছে, তাদের আর পাইকে। যাদের ফেলতে চেয়েছিল তাদের ফেলতে পারেনি, আর যারা পড়েছে তাদের ফেলতে চায়নি। আমজাদ শেখ বুঝতে পারছেন এই অকাজটা কে করেছে। তার চাচাতো মামাতো ভাইয়ের ছেলেরা করেছে এই অকাজ। এক একটাকে সামনে পেলে চাপকে চিপটে পিঠের ছাল তুলে নেবে। বাদর ছেলে পেলে এক একটা। অসীমের থেকেও কয়েক কাটি উপরে। রাহাকে ধরে ভিতরের দিকে এগিয়ে যায় আকাশ। বাকি যারা আছাড় পাছাড় খেয়ে কাদাতে গড়াগড়ি খেয়েছে তারাও এগিয়ে যায় ভেতরের দিকে। আকাশ রাহাকে নিয়ে সোজা ওয়াশরুমে প্রবেশ করে। ব্যথা পেয়েছে রাহা, কিন্তু আকাশের চোখ মুখ দেখে মনে হচ্ছে রাহার বদলে ব্যথা পেয়েছে নিজেই। রাহাকে ওয়াশরুমে রেখে সে রুমের ডোর লক করে দেয়। আলমারি থেকে দুজনের ড্রেস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। আবার নিজেই রাহার শাড়ির সবগুলো পিন খুলে দেয়। রাহার শাড়ি নিজের পাঞ্জাবি খুলে নিচে রেখে হাত পায়ের কাদা ধুয়ে দিতে শুরু করে। রাহা আকাশের ব্যথাতুর মুখের দিকে তাকায়। আহারে, বেচারা বোধ অনেক ব্যথা পেয়েছে। ওর জন্য কত জোরেই না আচারটা খেলো। তুমি অনেক ব্যথা পেয়েছ? আকাশ রাহার মুখের দিকে তাকায়, দুদিকে মাথা নাড়ায়। তাহলে চোখ মুখ এমন করে রেখেছ কেন? হাত পায়ের চামড়া ছিঁড়ে কি অবস্থা হয়েছে দেখেছ? ব্যথা পেয়েছে আমি আর অনুভব করছো তুমি? আমার ঝামেলা রানীর কিছু হলে যে আমার পুরো হৃদয় পুড়ে। আমি জানি তো,
আমি আঘাত পেলে আমার থেকে বেশি ব্যথা পাও তুমি। ধ্রুব যেদিন হলো সেদিন তুমি আমাকে জড়িয়ে ধরে কিভাবে কেঁদেছিলে তা আমি কোনো দিন ভুলবো না। আমাকে সাহস দিতে দিতে তুমি নিজেই সাহস হারিয়ে ফেলেছিলে সেদিন। আকাশ হঠাৎ করে রাহাকে শক্ত করে জড়িয়ে ধরে, বুকের মাঝে চেপে ধরে বলে, তুমি যেদিন বেবির জন্য বায়না ধরলে আমার খুব রাগ হয়েছিল। তুমি একটা বাচ্চা মেয়ে, সেখানে আবার আরেকটা বেবি চাইছো। কিন্তু তোমার জেদের কাছে হেরে গিয়েছিলাম 1 মাস পরে যখন জানতে পারলাম আমি বাবা হব। সেদিন বাবা হওয়ার আনন্দের চেয়ে তোমাকে হারিয়ে ফেলার ভয় বেশি পেয়েছিলাম। একটা একটা করে যেদিন আগাচ্ছিল আর তোমাকে হারিয়ে ফেলার ভয় ক্রমশই বেড়ে চলছিল। আমি রাতে ঘুমাতে পারতাম না, দিনে কাজে মন বসাতে পারতাম না। সারাক্ষণ তোমার কথা মন মস্তিষ্কে ঘুরঘুর করত। ডক্টর যখন জানালো তো নর্মাল ডেলিভারি পসিবল নয়, তখন আমার মনের মধ্যে ভয় জেগে বসে আরো বেশি। হয়তো তোমার সিরিয়াস কিছু হয়েছে এটা ভাবতেই আমার শ্বাস আটকে আসতো। সার্জারির দিন ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। ওই সময়টুকু আমি কিভাবে পার করেছি কাউকে বোঝাতে পারবো না। তোমাকে ছাড়া আমি নিঃস্ব ঝামেলা রানী। আকাশের কথাগুলো শুনে রাহার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। রাহা বলেনি সেই 8 মাসের কথা, যে 8 মাসে আকাশ রাহার চুল পরিমাণ অযত্ন হতে দেখেনি। বাড়িতে না থাকলে টাইম টু টাইম ফোন করে রাহার খোঁজ খবর নিয়েছে। বাড়িতে আসার পর রাহার সাথে ছায়ার মতো থেকেছে। ঝামেলা রানী কখন কোনো ঝামেলা করে বসে বলা যায় না। রাহা খাওয়া, ঘুম, গোসল সব দিকে নজর রেখেছে আকাশ। সময় মতো চেক আপ করাতে নিয়ে যাওয়া, ঘুরতে নিয়ে যাওয়া, হাসি খুশি রাখা। রাহার কি কি খেতে ভালো লাগে সেসব যেখান থেকেই পারুক জোগাড় করে এনেছে। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে সেখানে দাঁড়িয়ে থাকে। আকাশ অনেকগুলো দিন পর আগের ঝামেলা রানীকে ফিরে পেয়েছে, যে ভুল করতে না চেয়েও বারবার ভুল করে ফেলে, নিজে ঝামেলায় পরে অন্য কাউকে আউলে ফেলে। আর আকাশের একটু ভালোবাসায় মোমের মতো গলে যায় সবসময়। রাত 12টার পর নিজের রুম থেকে বেরিয়ে আসে অসীম। সিঁড়ি বেয়ে নিচে নেমে সোজা বাড়ির বাইরে বেরিয়ে আসে। ভেতরে সবাই ঘুমিয়ে পড়েছে, একটু শব্দ বাড়িতে নেই। অসীম সোজা বাগানে চলে আসে। এক হাতে ছোট সাইজের বক্স, অন্য হাতে ফোন। বাগানের শেষের দিকে অনেক আগাছা জন্মে গেছে। এগিয়ে যায় সেখানেই। আগাছার ভেতর থেকে ফোনের লাইট অন করে খুঁজে খুঁজে কিছু একটা বক্সের ভেতর রাখতে থাকে। বেশ কয়েকটা রাখার পর বসা থেকে উঠে দাঁড়ায়। বক্সের মুখ লাগিয়ে বক্সের দিকে তাকিয়ে মুচকে এসে বলে, বাড়ির 2 বউ আমার হাতে স্পেশাল গিফট পেয়েছে। তুমি কেন বাদ পড়বা চশমা রানী? তোমাকে গিফট না দিলে তো বৈষম্য হবে। কয়েক বছর আগেই না আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলাম। তুমি আমার বউ বলে যে তোমাকে গিফট দেবো না তা তো হয় না চশমা রানী। তোমাকেও গিফট দেব। তোমার গিফট আরো বেশি স্পেশাল, কারণ তোমার হাজবেন্ড তোমাকে বাসরাতে এমন স্পেশাল গিফট দেবে যা ইহ জগতে এর আগে কেউ কোনোদিন পায়নি। তুমি ফার্স্ট আর তুমি বোধহয় লাস্ট। বলে শয়তানি হাসি আসে। তারপর আবার বলে, তোমার জন্য বাবার কাছে বকা খেয়েছি, জুতার বাড়ি পর্যন্ত খেয়েছি, আরো কত শত মার খেয়েছি হিসাব নেই। এর জন্য তুমি দায়ী। আরো আগে যদি বিয়ে করার কথা বলতে তাহলে শুধু শুধু আমাকে এত কিছু সহ্য করতে হতো না। এর জন্য তোমাকে আরো একটা স্পেশাল গিফট আমি পরে দিব। 4 চোখারি চশমা। হঠাৎ হাতের ফোনটা কেঁপে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে শিখার চাচাতো বোনের হোয়াটসঅ্যাপ থেকে টুংটাং মেসেজের নোটিফিকেশন আসছে। একটু পর পিক আসতে থাকে। অসীম দেখে কিন্তু সিন করে না। ভেতরের দিকে এগিয়ে যেতেই আবার একটা মেসেজের নোটিফিকেশন আসে। কি দুলাভাই, ঘুমিয়ে পড়েছেন নাকি ফোন অনলাইন রেখে? মেসেজ সিন করছেন না কেন? তবু বইয়ের হলুদের সাজ দেখবেন না নাকি? দয়া করে মেসেজ সিন করেন দুলাভাই। অসীম মেসেজগুলো সিন করে। বইয়ের হলুদের স্বাস্থ্য শেষে কখন দেখেছে চশমা রানীকে হলুদের সাজে অনেক সুন্দর লাগছে। অসীম একটা ভয়েস পাঠায়, আপনাদের হবু দুলাভাই এখন ঘুমিয়ে গেছে। আগামীকাল তার বাসরাত, সারা রাত জাগতে হবে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আপনাদের হবু দুলাভাইয়ের হবু বউটাকে ওটা দয়া করে ঘুমোতে দিন, তাকে আগামীকাল সারা রাত জাগতে হবে। অনুগ্রহপূর্বক আগামীকাল কথা বলার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো, ধন্যবাদ। ভয়েস মেসেজটা সেন্ড করেই ইন্টারনেট কানেকশন অফ করে দেয়। হাসতে হাসতে হেলিদুরে বাড়ির ভেতর প্রবেশ করে। প্রিয় লিসেনার, আপনাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম আরও গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গল্পের সাথে ছিলাম আমি ইফতি। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী গল্পে।